তাহলে আমরা ফটোশপ ওপেন করি প্রথমে, একদম ভালোভাবে খেয়াল করবেন সবাই। CS6টাই আমি ওপেন করব, কারণ আমরা ওটাতেই দেখতেছি সবাই। মানে আজকের ক্লাসটা যারা বিজনেস কার্ড নিয়ে কাজ করবেন তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ক্লাস, বুঝছেন? ফ্রন্ট তো দেখছিলেন ওই দিন, হয়তো বেসিক দেখাইছিলাম। আজকে আমি ব্যাকে কিভাবে আমরা অ্যাডভান্স কিছু ফিচার অ্যাড করে, ফিচার ব্যবহার করে আরও সুন্দর করতে পারি সেটা দেখব। আমি এটা মানে করি না, এর কারণ হচ্ছে এটাতে মানে আমি কাজ করি না, আমি CS6-এ CC-তে করি, যার কারণে ক্র্যাক করা হয় না। হয়তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, স্যার সফটওয়্যারটাই তো ক্র্যাক করতে পারলো না স্যার, এরকম কেউ মনে করতেছেন? করি না ইচ্ছা করে। তো এখন দেখেন, প্রথমে আমরা নতুন একটা ডকুমেন্ট ওপেন করব। তো ডকুমেন্ট ওপেন করা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত খুব বেশি অ্যাটেন্টিভ থাকবেন, তাহলে কোনো প্রবলেম হবে না পরে। না হলে হয়তো আপনাদের প্রশ্নের পরিমাণ বেড়ে যাবে, হয়তো প্রশ্ন করবেন বারবার। যদি খেয়াল করেন প্রশ্ন করতেই হবে না। আচ্ছা, প্রথমে নিউতে ক্লিক করলাম, এটা আসলো। তো আমি এখানে বিসি ব্যাক দিলাম, রিনেম করলাম, জাস্ট কিছু করিনি। কি করতেছি ভালোভাবে খেয়াল করবেন। এখানে আমি কাস্টমটাই রাখলাম, কোনো কিছু পরিবর্তন করলাম না। এখানে পিক্সেল আছে, আমি শুধুমাত্র ইঞ্চ করে দিলাম, ইঞ্চিস, রাইট? এটা করে দেওয়ার পর আমাদের কিন্তু এটাও ইঞ্চিসটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? আচ্ছা, এখানে আমরা বিজনেস কার্ডের মানে যেটা স্ট্যান্ডার্ড সাইজ সেটা হচ্ছে 3.5/2, রাইট? ওটা হচ্ছে মূল থাকবে, মানে ডিজাইন করার পরে প্রিন্টার থেকে ফিরে এসে যেটা থাকবে সেটার সাইজ হবে 3.5/2। তো এটা হবে আমাদের মূল। তো আমরা কিন্তু একটা ক্যানভাসের সাইজ নেব, তো আমরা 3.5/2 এর মধ্যে ডিজাইন করব, বাট এর ভিতরেও আমরা 0.25 জায়গা রাখবো, ঠিক আছে? তো একটু আমি কি করি দেখেন, প্রথমে আমি এখানে 3.25 দিলাম। যদি প্রশ্ন থাকে আমাকে বলবেন। এখানে 1.75 দিব। আমি গত ক্লাসে দিলাম হচ্ছে 3.5 আর 2 দিছিলাম, বাট এখন দিচ্ছি 3.25/1.75। এর কারণ কি আমি বলতেছি কিছুক্ষণ পরে। রেজুলেশনটা আমি বাড়িয়ে দিই, এখানে 300 দিলাম আপাতত। তারপর আমি কালার মোডটা RGB থেকে CMYK সিলেক্ট করে দেবো, আর কোনো কিছু আমি পরিবর্তন করব না এই উইন্ডোতে। তারপর আমি ওকেতে প্রেস করব। যদি আমি ওকেতে প্রেস করি এরকম একটা উইন্ডো আসলো। এখন এটার সাইজটা যদি আমরা দেখে আসি ইমেজ থেকে, ইমেজ সাইজ, তাহলে আমরা দেখতে পাচ্ছি 3.25/1.75 দেওয়া আছে আমাদের ডকুমেন্টের সাইজ, রাইট? আমরা যেটা কিছুক্ষণ আগে কি করলাম, ওপেন করলাম। আচ্ছা, এখন আমরা এই এরিয়াটাকে ব্লক করব কিভাবে? তো ব্লক করার জন্য এখানে সাধারণত এটা নাও থাকতে পারে, ডিফল্টভাবে আপনাদের রুলারটা নাও থাকতে পারে। যদি না থাকে আপনারা ভিউ থেকে জাস্ট রুলার্সে গিয়ে ক্লিক করে দেবেন, হয়তো এরকম থাকবে। যদি না থাকে ভিউতে রুলার্স ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে চলে আসবে, রাইট? যদি একটা না থাকে ভিউ থেকে রুলার্সে ক্লিক করলে চলে আসবে। শর্টকাট কি দিয়েও আনতে পারেন, কন্ট্রোল আর দিলে চলে আসবে। আবার যদি কন্ট্রোল আর প্রেস করেন চলে যাবে, এরকম, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা এটা এনেছি কেন? আমাদের এরিয়াটাকে ব্লক করার জন্য রোলার দিয়ে, রাইট? আচ্ছা, প্রথমে আমি উপর থেকে যদি এইভাবে ড্র্যাগ করে এখানে আনি ছেড়ে দিই, তাইলে দেখেন যে আমাদের উপরের অংশটা ব্লক হয়ে গেল, উপরের এজটা। তো এভাবে আমি নিচের এজটাও কি করব, ব্লক করব। আমি রিজিউম করলাম। এখান থেকে যদি দেখেন আমি রোলারের কোন জায়গায় গিয়ে মাউসের লেফট বাটনটা ক্লিক করতেছি, ক্লিক করে জাস্ট আমি এই পাশে আনবো, প্রথমে এনে জাস্ট ছেড়ে দিলাম, চলে আসলো। ঠিক একইভাবে আমি আবার রোলারে গিয়ে আবার মানে প্রেস করে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম, তাহলে আমাদের এই এরিয়াটা ব্লক হয়ে গেল, বুঝতে পারছেন? এটা জাস্ট এরিয়াটাকে ডিটেক্ট করলাম, আমরা এর মধ্যে ডিজাইন করলাম, আর কোনো সুবিধা নেই। এগুলো কিন্তু আপনার প্রিন্টে দেখাবে না, বুঝতে পারছেন? জাস্ট সাইজটা দেখানোর জন্য আমার এইটুকুই ডিজাইন আছে, এরপরে এইটুকুই ব্লিড, এইগুলো জাস্ট প্রিন্ট মিডিয়ার লুকগুলোকে বোঝানোর জন্য, সাইজটা ঠিক রাখার জন্য, আর কোনো কাজে নেই। ওকে, এগুলো কিন্তু আপনার ইমেজ যদি সেভ করেন এগুলো দেখাবে না। জাস্ট ফটোশপের ফাইলটা কিংবা ফটোশপের ফাইলটাতেই দেখায়, আর কোনো ওই ফাইলে দেখাবে কিনা আমার জানা নেই আপাতত। ওকে, এরপরে দেখেন আমি এখন কি করব। আমাদের বিজনেস কার্ডের সাইজ তো হওয়ার কথা 3.5/2, কিন্তু আমরা এখানে দিয়েছি 3.25/1.75। তো আমরা এখন যে ইয়াটা কম দিয়েছি সেটা বাড়িয়ে দেব। সেটা বাড়ানোর জন্য প্রথমে যে অংশটা কম দিয়েছি দেখেন, ইমেজে যাব, ইমেজ থেকে আমি ক্যানভাস সাইজে যাব।
এখানে যাওয়ার পর এখানে দেখেন উল্টাপাল্টা এখানে কোনো কিছু ক্লিক করবেন না। যদি আপনারা এই কিগুলোতে ক্লিক করেন, এই বাটনগুলোতে ক্লিক করেন, আপনাদের হয়তো দেখবেন যে এক পাশে বেড়েছে, অন্য পাশে দেখবেন যে বাড়েনি, মানে চতুর্দিকে কিন্তু বাড়বে না, বুঝতে পারছেন? যার কারণে আমরা এখানে যে ইয়াগুলো আছে, বাটনগুলো আছে, একটা তো প্রেস করবো না, আপাতত ক্লিক করবো না। আচ্ছা, এই মুহূর্তে আমরা কি করব? 3.25 আছে, তাহলে আমরা 3.50 করে দেবো ওই জায়গায়। 3.50 কেন করলাম? 0.25 বাড়িয়ে দিলাম, যোগ করে দিলাম। তাহলে 3.25 এর সাথে 0.25 যোগ করলে কি হয়? 3.50। তাহলে 1.75 এর সাথে যদি 0.25 যোগ করি কত হয়? 2 হয়। তাহলে এটা আমি কেটে দিয়ে কত দিব? 2 দেব। আর কোনো কিছু পরিবর্তন না করে আমি জাস্ট ওকেতে প্রেস করব। দেখেন ওকেতে প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের চতুর্দিকে কি হলো? ক্যানভাস বেড়ে গেল। এই ক্যানভাসের সাইজটা হচ্ছে 0.25, বুঝতে পারছেন? এখন আমরা এই এরিয়াটাকে ব্লক করব। এই এরিয়াটাকে ব্লক করার জন্য আমরা একইভাবে উপর থেকে ড্র্যাগ করে ছেড়ে দেব, ঠিক একইভাবে নিচেও, এই পাশ থেকে এদিকেও। আগে করেছিলাম, এই কারণে আমি একটু তাড়াতাড়ি করতেছি। আচ্ছা, আমরা এই এরিয়াটাকে কি করে দিলাম? ব্লক করে দিলাম। আর এটাই হচ্ছে আমাদের বিজনেস কার্ডে থাকবে কাটার পরে, বুঝতে পারছেন? এখন যে অংশে কাটবে সেই অংশটা আমাদের বাইর করতে হবে না? আমাদের এখন আরও 0.25 ক্যানভাস দিতে হবে। তো আমরা 0.25 ক্যানভাস দেওয়ার জন্য এখন যে কাজটা করছি সেই কাজটা আবার করব, রিপিট। তো আবার যাই ইমেজ, ক্যানভাস সাইজ, যাওয়ার পরে এখানে যদি 0.25 যোগ করি তাহলে কত হবে? 7.5। গুড। তারপরে এখানে 2.25। তাহলে আর কোনো কিতে আমরা ক্লিক না করে জাস্ট ওকেতে প্রেস করব, তাহলে এরকম আসলো, বুঝতে পারছেন? এখন দেখেন আমাদের ডকুমেন্টটা একদম ক্লিনভাবে আমরা মাপ মতো ঠিকভাবে কিন্তু ওপেন করতে পারছি। এইটুকু বুঝছেন আপনারা? কারো কোনো প্রবলেম আছে? প্রথমে নেটে যাই, গুগলে বিজনেস কার্ড লিখুন, বিজনেস কার্ড লিখে সার্চ দিলাম আমি। এরপর দেখেন আমি ইমেজে ক্লিক করলাম। তো ইমেজে ক্লিক করলে দেখেন আমাদের অনেকগুলো বিজনেস কার্ড দেখাচ্ছে। এখানে কত বিজনেস কার্ড আছে আমার জানা নেই। দেখেন এইটা হচ্ছে ফ্রন্ট, এটা ব্যাক। কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক এখানে দেখলে বুঝতে পারবেন আপনি। ফ্রন্টে সাধারণত লোগো থাকে, রাইট? ব্যাকে আপনার ইনফরমেশনগুলো থাকে, মোবাইল নাম্বার থাকে, ইমেল থাকে, এগুলো থাকে। তাহলে আপনি ফ্রন্ট আর ব্যাক, এই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড বিজনেস কার্ডে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ব্যাক সাইড, এটা ফ্রন্ট সাইড, শুধু লোগোটা আছে, রাইট? এখানে ফ্রন্ট আর ব্যাক ইনফরমেশন যদি বেশি হয়, ইনফরমেশনের উপর ডিপেন্ড করে দেখেন যে ফ্রন্টেও কিছু কিছু বিজনেস কার্ডের ডিজাইনে আপনারা মোবাইল নাম্বার দেখতে পান, হয়তো ডিজিগনেশন নাম আর ডিজিগনেশনও থাকে, লোগোও থাকে, এগুলো থাকতে পারে, এগুলো একটু ডিফারেন্ট। বাট সাধারণত যেটা থাকে সেটা হচ্ছে ফ্রন্টে থাকবে হচ্ছে একটা লোগো, আর ব্যাকে থাকবে লোগো থাকতে পারে, তারপর ওই যার বিজনেস কার্ড তার নামটা থাকতে পারে, তারপর তার ইনফরমেশনগুলো থাকতে পারে, বুঝতে পারছেন? এটা হচ্ছে সাধারণ ব্যাপার। এইখানে দেখেন তো বিজনেস কার্ডের ব্যাগটা এরকম, এখানে খুব কম রেজুলেশনের ইমেজগুলো দেখাচ্ছে। তো আমরা যদি একটু বেশি রেজুলেশনের ইমেজ দেখতে চাই তাহলে গুগলকে আমরা একটু মডিফাই করব। তো সাপোজ আমি টুলে গেলাম, টুলে যাওয়ার পর যদি আমি সাইজে যাই, সাইজে যাওয়ার পর যদি আমি এখানে লার্জার দেন যাই, লার্জার দেনের এখানে কিন্তু আমাদের কিছু কি দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে, এত গুণ এত, এত গুণ এত, এত গুণ এত। তাহলে আমি 1024x768 এটাতে যখন ক্লিক দিই দেখবেন যে আমাদের ইমেজগুলোর রেজুলেশন কিন্তু আগের চেয়ে বেড়ে যাবে, সাইজ বেড়ে যাবে, ঠিক আছে? দেখেন আমি এখন কিন্তু ক্লিয়ার দেখতে পাবো, আগেরগুলো কিন্তু তেমন রেজুলেশন ভালো ছিল না, তাই না? তো আমি জাস্ট একটু করে গুগলকে বুঝিয়ে দিলাম যে আমার এই সাইজেরগুলো দরকার, এই সাইজের কিন্তু আমাকে সাজেস্ট করতেছে এখন। যদি দেখেন যে আপনি গুগলকে যদি আরেকটু সুন্দর করে ইউজ করতে চান তাহলে এখানে কালারগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন। যদি আপনি এই কালারটা সিলেক্ট করে দেন তাহলে দেখেন যে ওই কালারের যতগুলো বিজনেস কার্ড আছে সবগুলো কিন্তু এখানে সাজেশনে দেখাচ্ছে। এগুলো কিন্তু গুগলকে ব্যবহার করার সামান্য ট্রিক্স, এগুলো আপনাদের জানার কথা। তো টাইম যদি দেন এখানে এনি টাইম ফার্স্ট 24 আওয়ার্স, মানে গত 24 ঘন্টায় যেগুলো এখানে গুগলে আসছে সেগুলো কিন্তু আমাদের দেখাবে ওই ডিজাইন। এখানে দেখেন আমাদের ঘন্টাগুলোও কিন্তু দেখাচ্ছে কত ঘন্টা, মানে কোন আওয়ারে আসছে। এটা হচ্ছে 11 আওয়ার্স এগো, আর এটা হচ্ছে 14 আওয়ার্স এগো, 14 ঘন্টা আগে এটা আপলোড হয়েছে গুগলে, বুঝতে পারছেন? এগুলো কিন্তু আপনারা একটু জেনে নেবেন, ঘাটাঘাটি করবেন, এক্সপেরিমেন্ট করবেন, জেনে যাবেন। ওকে, আমি এখন এনি টাইম দিলাম।
আমাদের দরকার ছিল সাইজটা একটু বড় করে দেখা, কালার এনি কালার দিলাম, সমস্যা নাই। তো এখানে আমরা অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছি। সাপোজ আমরা যদি এই ডিজাইনটা দেখি, আমাদের ডিজাইনের সাথে প্রায় মিলে যায়, তাই না? আমরা এরকম ডিজাইন কিন্তু করছিলাম। এখানে দেখেন একটা বারকোড থাকে বিজনেস কার্ডের ডিজাইনে। তো বারকোডটা কিভাবে করে, কিভাবে ইউজ করে, সেটা কিন্তু আমরা একদিন দেখব। তবে সেটা ইলাস্ট্রেটরে করলে ভালো। কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো পিএইচডিও দেয়। যখন পিএইচডিতে দেখবেন যে এটা পিএনজি ফরম্যাটে আসে, তো পিএনজি ফরম্যাটে আমাদের বিজনেস কার্ডে যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড থাকে না, আমাদের ডিজাইনের সাথে একদম ঠিকভাবে বসে যায়, মিলে যায়। বুঝতে পারছেন? তো বারকোড কীভাবে তৈরি করে, নিজের ইনফরমেশনগুলো কীভাবে বারকোডের মধ্যে ব্যবহার করা হয়, কিভাবে দেখে, কিভাবে ইউজ করে, সেগুলো আমরা একদিন দেখব। এটার জন্য আলাদা করব, সমস্যা নেই। এটা বারকোড না, এটা হচ্ছে কিউআর কোড। আমার বলতে একটু ভুল হয়েছে। এটা কি কিউআর কোড। প্লে স্টোরে দেখলে দেখবেন যে আপনাদের কিউআর কোড নামের একটা আছে, সফটওয়্যার আছে, যেটা দিয়ে স্ক্যান করে এটা দেখা যায়, এটা রিড করা যায়। এটা রিডার আছে একটা, কিউআর কোড রিডার বলে ওটা নাকি। আচ্ছা, যাই হোক, আমরা এখন দেখেন এখানে এই ডিজাইনটার দিকে তাকান। এটা যদি আমাদের ব্যাক হয়, তো আমরা একটু কি করব, ভিউ করি। সাপোজ এখানে আরেকটা আছে, আমাদের নেটের স্পিড খুবই স্লো। দেখেন এখানে একটা ব্যাগ আছে। আপনারা কেউ নেট ইউজ করিয়েন না এখন। যদি করেন তাহলে আপনাদের মানে ভিডিও লেংথটা বড় হয়ে যাবে। বুঝতে পারছেন? কারণ এদিকে লোড নিতে সময় নেবে। এখানে একটা আমরা প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে আমরা রেজুলেশন যখন বাড়িয়ে দিয়েছি, প্রত্যেকটা ইমেজের রেজুলেশন একটু বেটার আসতেছে, একটু সময় নিচ্ছে আসতে। তো ব্যাক সাইড ডিজাইন করার জন্য প্রথমে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তো আমরা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড দিই। সাপোজ এখানে আমি নতুন একটা লেয়ার নিতে পারি। আদারওয়াইজ এখান থেকে শেপ যেহেতু সিলেক্ট আছে, শেপ সিলেক্ট থাকতে হবে অবশ্য। পাথ বা পিক্সেল সিলেক্ট থাকলে আপনার কালারটা নাও আসতে পারে, একটু ঝামেলা করতে পারে। তো আমরা আপাতত এখান থেকে, তো আপনি মনে করেন না যে অ্যাজ থেকে ধরে মনে হয় অ্যাজে শেষ করতে হবে, বাইরে গেলেও কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? জাস্ট আমাদের মূল ডিজাইনটা ওভারল্যাপ করে রাখলেই হলো। বুঝতে পারছেন? তো আমাদের এই কালারটা এখন কি হলো, অ্যাপ্লাই হলো, কারণ ফোরগ্রাউন্ডে এই কালারটাই ছিল আমাদের। বুঝতে পারছেন? এখন ব্যাকগ্রাউন্ডে আমরা এই কালারটাই দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা কি করতে পারি, যদি আমরা কাস্টম কোনো কালার ব্যবহার করতে যাই নেট থেকে, তাহলে আমরা কিভাবে নেট থেকে কালার ইউজ করতে হয় সেটা আজকে একটু দেখি। প্রথমে আমি গুগলে যাই, বরাবরের মতোই আমরা সাধারণত যেখানে যাই। তো গুগলে লিখবো হচ্ছে ফ্ল্যাট কালার। মনে যদি না থাকে একটু লিখে রাখেন, ফ্ল্যাট কালার, এন্টার দিলাম। যখন আমি ফ্ল্যাট কালার এন্টার দিলাম, আমাকে ইমেজ হিসেবে এগুলো দেখাচ্ছে। বুঝতে পারছেন? তো আমি ইমেজে যাব না, আমি যাব হচ্ছে ওয়েবে। যখন আমি ওয়েবে যাব, তখন আমার দেখেন যে ফ্ল্যাট ইউআই কালার্স, ওই ওয়েবসাইটটা একদম টপে থাকবে। আমি ওই ওয়েবসাইটটাতে ক্লিক করব, ওটাতে ঢুকবো। আচ্ছা, তাহলে আমাদের এখানে কালার কি কি কালার আছে ওয়েবসাইটের মধ্যে, সব কালার কিন্তু আমাদের দেখাচ্ছে, তাই না? কালারগুলো কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে। তার মানে এর চেয়ে বেশি কালার হয়তো এই ওয়েবসাইটে দেওয়া নাই। এরপরও আমরা এক্সপেরিমেন্ট করতে পারি। এখানে দেখেন RGB মেবি সিলেক্ট করা আছে, কালার ফরম্যাট হেক্সা, মানে হ্যাশ দিয়ে যেটা থাকে, ওই কালার কোডটাই আমরা কপি করলে এখন আসবে। আচ্ছা, এখন দেখেন এই কালারগুলো আমরা ব্যবহার করে আমাদের ডিজাইনটা করতে পারি। কিভাবে? সাপোজ আমি এই ডিজাইনটা সাপোজ এই কালারটা দিয়ে করব, অথবা আমি এই কালারটা দিয়ে আমার ডিজাইনটা শেষ করব। তখন আমি যদি এই কালারটা কপি করতে যাই, তখন এখানে যদি আমি মাউস পয়েন্টার আনি, কপির বাটনটা কিন্তু চলে আসছে, রাইট? যখন আমি মাউসের লেফট বাটনে প্রেস করি, কি হয় দেখেন, অবশ্যই লেফট বাটন মনে রাখবেন, সবসময় আমি লেফট বাটনে ক্লিক করি। যখন ক্লিক করি, দেখেন যে এরকম একটা পপআপ আসলো, এটা কপিড হলো। তার মানে এই কালারটা আমাদের এখন ক্লিপবোর্ডে কপি আছে। বুঝতে পারছেন? তো আমরা এখন কি করতে পারি, প্রথমে আমি বিজনেস কার্ডে গেলাম। এখন যদি আমি এখানে ফোরগ্রাউন্ডে কিংবা ব্যাকগ্রাউন্ডে আমার ওই কালারটাই দিতে চাই, তাহলে আমি কি করব, এখানে ফোরগ্রাউন্ডে একটা ক্লিক দেব। তারপর আমি এখানে যে কালার কোডটা দেখতেছি, এখানে কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করে দেব। যখন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিই, দেখেন যে আমার ওই কালারটা কিন্তু অন্য জায়গায় ছিল, এখন কিন্তু এখানে চলে আসছে। যে কালারটা ঠিক কপি করছি সেই কালারে সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আরেকটা প্রবলেম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ফটোশপের ডিফল্টভাবে একটা হ্যাশ দেওয়াই থাকে, তাই না? হ্যাশ একটা দেওয়া আছে না এখানে,
তো এখানে কিন্তু আমি কালার যখন কপি করে আনছি সেখানেও কিন্তু একটা হ্যাশ দেওয়া আছে, তো আমি দুইটা হ্যাশ দেওয়ার কোনো দরকার নেই। তো আমি যেহেতু ফটোশপেরটা এডিট করতে পারবো না, সেহেতু আমার কোডেরটাও আমি এডিট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। যখন আমি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিই তখন এরকম একটা ভ্যালু আসছে, তো ভ্যালুটা দেখে আমি ওকেতে প্রেস করি। যখন আমি ওকেতে প্রেস করব তাহলে দেখেন যে আমার কালারটা এখানে চলে আসছে ফোরগ্রাউন্ডে। তো এখন আমি যদি চাই আমার এখানে ডিজাইনে আমি এই কালারটা কি করতে পারি, ব্যবহার করতে পারি। অনেকে দেখেন যে লেয়ারে কালার চেঞ্জ করতে পারেন না শেপ ক্রিয়েট করে, তো সেটা করার জন্য যারা এই প্রবলেমটা ফেস করেন খুব ভালো করে খেয়াল করেন। সাপোজ আপনার এটা একটা রেক্টেঙ্গেল 1, আমি এটাকে বিজি দিলাম, কি দিলাম, লিখলাম যে হচ্ছে এটা বিজি, তার মানে এটা ব্যাকগ্রাউন্ড। দেওয়ার পরে আমি এখন কি করব, এখন এটার কালার যদি আমি ফোরগ্রাউন্ডের কালারটা দিতে চাই, এখানে ঠিক ডাবল ক্লিক করব, কালারের উইন্ডোটা আসবে, তারপর আমি এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন যদি আমি ওকেতে প্রেস করি তাহলে দেখেন যে আমি যেই কালারটা নেট থেকে কপি করে এনেছি সেই কালারটা দিয়ে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা ফিল করছি, যেভাবে হোক। এইটুকু বুঝতে পারছেন সবাই? প্রথমে এখানে বিজি এটাতে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, করার জন্য এখানে ডাবল ক্লিক দিলাম। ডাবল ক্লিক দেওয়ার পরে আমাদের লেয়ার স্টাইলটা আসলো, এটা আপনারা সবাই জানেন আর এই কারণেই বললাম না। তারপর আমি যদি এখানে গ্রেডিয়েন্ট ওভারলে দিই, দেখেন যে আমার ওই ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু গ্রেডিয়েন্ট হয়ে গেল। তো ডিফল্টভাবে যেটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করা থাকে সেটা দিয়েই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা এখন ফিল হয়ে গেল, দেখছেন? ওকে, দেখার পরে এখন দেখেন এখানে যে কালারটা, আমি যদি গ্রেডিয়েন্টের কালারটা যদি চেঞ্জ করতে যাই, নিজের মতো করে যদি আমি গ্রেডিয়েন্টটা মডিফাই করতে যাই, সেক্ষেত্রে আমরা এখানে গ্রেডিয়েন্টের এই কালারের মানে পুরো যেটা আছে বার আছে, এখানে যে কোনো একটাতে ক্লিক করো, যে কোনো এক জায়গায় যে কোনো স্পেসে ক্লিক করলে আপনার এই উইন্ডোটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমি এখন কি করব, কালারটা মডিফাই করব। তার মানে কি, আমি ব্যাকগ্রাউন্ড কালার এক পাশে অ্যাড করব, ফোরগ্রাউন্ড কালারটা অন্য পাশে অ্যাড করব। তো আমি কালার অ্যাড করার জন্য প্রথমে নিচের যে আইকনটা দেখতে পাচ্ছেন কালারের, এটাতে কালার স্টপ যেটা, এটাতে একবার ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে কালারের এরিয়াটা বক্সটা ওপেন হয়ে গেল, তার মানে অ্যাক্টিভ হয়ে গেল। এখানে যদি আমি ক্লিক করি এখন কালার আমি অ্যাপ্লাই করতে পারতেছি। সেই ক্ষেত্রে আমি এখন এখানে এই পাশে ব্যাকগ্রাউন্ড দিব, তো ব্যাকগ্রাউন্ডে নিয়ে আমি জাস্ট একটা ক্লিক করলাম, তার মানে কি আমার এই ব্যাকগ্রাউন্ডের কালারটা এক পাশে অ্যাড হয়ে গেল যদি আমি ওকেতে প্রেস করি। দেখেন, তো এখন দেখেন সাদা এবং লাইট ব্লু এর একটা কম্বিনেশন দিয়ে আমাদের গ্রেডিয়েন্টটা পড়লো এখানে। তো আমরা এটা চাচ্ছি, আমরা চাচ্ছি না, আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে লাইট গ্রিন এবং গ্রিনের কম্বিনেশন দিয়ে আমাদের এই গ্রেডিয়েন্টটা হবে। তো সেক্ষেত্রে আমাদের এই পাশের কালারটাও কিন্তু চেঞ্জ করতে হবে। তো এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা এক পাশে নিলাম, এখন আমি ফোরগ্রাউন্ডের কালারটা অন্য পাশে নেব। সেটা নেওয়ার জন্য প্রথমে এখানে ক্লিক করলাম, একইভাবে এখানে কালার এরিয়াটা অপশনটা আসলো, আবার ক্লিক করলাম, আমি ফোরগ্রাউন্ডে ক্লিক করে দিলাম। যখন ক্লিক করে দিলাম তাহলে দেখেন যে ওকে করি, আবার ওকে করি। ওকে করার পর দেখেন আমাদের গ্রেডিয়েন্টের কি অ্যাপ্লাই আসছে, মনে হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট পড়ছে। আমি কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না, আপনারা পাচ্ছেন না। যদি আমরা পার্থক্য বুঝতে না পারি তাহলে আমরা আরেকবার দেখি, আমরা অন্য আর দুইটা কালার নিয়ে আসি। তাহলে আমি এটাতে কেটে দিলাম প্রথমেই, আমি আবার ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে আমি এই দুইটা কালার নিই। প্রথমে আমি উপরেরটা নিই, এখানে কপি করলাম, কপি করার পরে আমি ফোরগ্রাউন্ডে এটা দিব। এটার আমি একটু তাড়াতাড়ি করতেছি কারণ এটা আমি আপনাদেরকে এতক্ষণ দেখিয়েছি। আচ্ছা, এরপর আমি ব্যাকগ্রাউন্ডে কালারটা নিয়ে আসবো, দ্বিতীয় নাম্বার কালারটা মানে নিচের কালারটা, এই কালারটা, রাইট? যখন কপি হলো আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিছিলাম না, দেওয়ার পরে আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমরা যদি এখন দেখতে পাই আমাদের এই কালার দুটা অ্যাড হয়েছে, একটা হচ্ছে ফোরগ্রাউন্ড আর একটা ব্যাকগ্রাউন্ড। তো আমি এটাতে এখন কি করব, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য একইভাবে এখানে ডাবল ক্লিক দেওয়ার পরে এখানে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করি, কালারে যাব, এই পাশে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখানে তারপর হচ্ছে ফোরগ্রাউন্ডটা নিব, ফোরগ্রাউন্ড নেওয়ার পর ওকে, তারপর এখানে ক্লিক করব, আবার কালার সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে ওকে, এটা ওকে। এখন দেখেন আমাদের গ্রেডিয়েন্টের কোনো অ্যাপ্লাই আমরা দেখতে পাচ্ছি কিনা, কোনো অ্যাপ্লাই দেখতে পাচ্ছি? আমরা কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না, না?
আচ্ছা, এটা হচ্ছে তাহলে আমরা একটা এখানে বুদ্ধি করি। এখানে যদি আমি আরেকবার ক্লিক করি, হ্যাঁ এখানে দেখেন, এখানে কিন্তু আমরা বুঝতে পারতেছি, দেখছেন খুব বেশি পার্থক্য নেই, যার কারণে আমরা হয়তো প্রজেক্টরে বুঝতেছি না, আমি এখানে বুঝতেছি। আচ্ছা, আমি আরেকটু কি করব, আরেকটু ডার্ক করি, এটা যেহেতু ওইদিকের পাশেরটা লাইট ছিল, আমি আরেকটু ডার্ক করি, তখন আমরা পার্থক্যটা বুঝতে পারবো। আরেকটু ডার্ক করি, এইখানে যদি সাপোজ আমি দেই, আমার দেখান এখন হয়তো একটু বোঝা যাচ্ছে, এদিকে একটু লাইট এদিকে একটু ডার্ক আছে, তাই না? তাহলে আমরা কিভাবে আমরা এখন শিখলাম যেটা, সেটা হচ্ছে কিভাবে আমরা কালার নেট থেকে নিয়ে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা কি করব, এরপরে আমরা এখানে কি অ্যাড করতে পারি, একটা লোগো অ্যাড করতে পারি চাইলে, তারপর আমরা টেক্সট অ্যাড করতে পারি, ওয়েবসাইট, তারপর ইনফরমেশন যা যা আছে এগুলো আমরা অ্যাড করতে পারি। তো আমরা যদি চাই যে এখানে আমরা ফ্রন্ট কভারে যদি কোনো একটা শেপ ইউজ করি, সেই ইয়ার যদি সেই ডিজাইনটার যদি কোনো একটা কিছু মিল রাখতে চাই, তাহলে আমরা এখানেও কোনো একটা শেপ ক্রিয়েট করতে পারি চাইলে, বুঝতে পারছেন? ওকে, তো আমরা আপাতত কোনো শেপ এখানে ক্রিয়েট করলাম না, আদারওয়াইজ একটা করি, আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে এই কোণাটা একটু কভার করি, সাপোজ এটা আমি শীত ধরে করতেছি যাতে প্রপোর্শন আকারে ছোটো বড় হয়। তো আমি ওই কালারের একটু কম্বিনেশন রাখলাম, আদারওয়াইজ আমার এখানে ক্লিক দিলাম, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে যদি ইয়ে করতে চাই, কন্ট্রোল ব্যাক স্পেস দেবো, দেখেন আমার কিন্তু কালারটা চেঞ্জ হলো, বাট আমি পার্থক্য কি দেখতে পাচ্ছি? সামান্য বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, আমার এখানে কালারটার দরকার নেই, কারণ আমি এখানে প্যাটার্ন ব্যবহার করবো, রাইট? আচ্ছা, এই শেপে আমি প্যাটার্ন যদি ব্যবহার করতে যাই, তাহলে আমি প্রথমে এই শেপটাকে বড় করে দিলাম, আমি চাচ্ছি এই পাশে প্যাটার্ন থাকবে আমার, আমি চাচ্ছি আর কি। তো আমি সাপোজ এই প্যাটার্নটা এইটুকু জায়গা বরাবর রাখবো। আমাদের দেখেন মনে রাখতে হবে যে আমাদের ডিজাইনটা থাকবে এইখান থেকে এইটুকু, আমাদের প্যাটার্নটা কতদূর দেখেন, বুঝতে পারছেন? তো আমি এখানে কালারের ব্যাপারে কোনো কিছু বলতেছি না, কারণ আমি এই শেপের উপরেই প্যাটার্ন ইউজ করবো, রাইট? তো আমি প্রথমে এই শেপটা নিলাম, শেপটা নেওয়ার পরে আমি এখানে ওকেতে প্রেস করলাম, প্রেস করার পরে আমাদের লুকসটা এরকম, আমাদের এরকম দেখাচ্ছে। এখন কি করব, আমি এই শেপে যদি আমি কোনো একটা প্যাটার্ন ইউজ করতে যাই, প্রথমে আমি এই লেয়ারটার উপর এখানে সাপোজ আমি এটার নাম রিনেম করি প্যাটার্ন, TERN, ওকে, প্যাটার্ন দিয়ে আমি এটাকে রিনেম করলাম। দেওয়ার পরে আমি যদি এটাতে ডাবল ক্লিক করি, তাহলে আমাদের রিয়াল লেয়ার স্টাইলটা আসে, তাই না? যদি এটা এখানে ডাবল ক্লিকে যাদের প্রবলেম হয়, তাহলে তারা কি করবেন, এখান থেকে এফএক্সে যাবেন, এফএক্স থেকে ব্লেন্ডিং অপশনস, একই ধরনের উইন্ডোটা ওপেন হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা যদি এখানে প্যাটার্ন ওভারলে দিই, তাহলে দেখেন আমরা গত ক্লাসে যেটা দেখাইছিলাম প্যাটার্ন কীভাবে অ্যাপ্লাই করতে হয়, সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি, তাই না? তো এখানে প্যাটার্ন ডিফল্টভাবে আরও কয়েকটা প্যাটার্ন আছে, যদি চাই আমরা, আমাদের যদি এগুলো ভালো লাগে তাহলে আমরা এগুলো ব্যবহার করব, আর যদি ভালো না লাগে আমরা কীভাবে প্যাটার্ন তৈরি করব সেটা অ্যাডভান্স ক্লাসে দেখাবো, বাট এখন প্যাটার্ন তৈরিটা দেখাবো না, কারণ এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ। আমরা এখন দেখবো যে কীভাবে নেট থেকে কোনো একটা ইমেজকে আমরা প্যাটার্ন হিসেবে ব্যবহার করতে পারি, সেটা একটু দেখে আসি আমরা। প্রথমে আমি একইভাবে যেখানে যাই, গুগলে গেলাম, গুগলে যাওয়ার পর এটা চলে আসলো, এখানে লিখলাম যে হচ্ছে প্যাটার্ন, আমি প্যাটার্ন লিখে সার্চ দিলাম, ইমেজ দিলাম, আপনারা কি ব্রাউজ করতেছেন কেউ? আমাদের দেখেন আমরা কিন্তু গতদিন টেক্সচার নিয়েছিলাম, তাই না? টেক্সচার কিন্তু আমরা ব্যবহার করতে পারি চাইলে, বাট প্যাটার্ন ব্যবহার করবো আজকে। তো আমরা লিখে জাস্ট সার্চ দিলাম হচ্ছে প্যাটার্ন লিখে গুগলে, প্যাটার্নগুলো কিন্তু আমাদের সাজেস্ট করতেছে।
আচ্ছা যাই হোক, আমাদের যে প্যাটার্নগুলো আসছে আমরা সেই প্যাটার্নগুলো আপাতত দেখি। সাপোজ এখানে সিম্পল যে প্যাটার্নগুলো আছে, এখানে যদি আমি ক্লিক করি, এখানেও কিন্তু অনেকগুলো প্যাটার্ন আছে, তাই না? আপনারা দেখেন, আর আপনাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিই। মাউসে কিন্তু কয়টা বাটন আছে? হ্যাঁ, 4টা। মাউসে বাটন আছে হচ্ছে 5টা। কিভাবে? এটা হচ্ছে লেফট বাটন, এটা রাইট বাটন, এটা হুইলটা আপ, এটা হুইলটা ডাউন। তারপর হুইলের উপর যদি আপনি একটা ক্লিক করেন, দেখবেন যে ওখানে আরেকটা বাটন আছে। তো সেটার কিন্তু স্পেশাল কিছু ফিচার আছে। তো আমি দেখাই। সাপোজ আপনি যখন কোনো একটা ওয়েবসাইটের যদি নতুন আরেকটা লিঙ্ক খুলতে যান, তখন সেটা রাইট ক্লিক দিয়ে তারপর ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে দিতে হয়। কিন্তু আপনি যদি ওই বাটনের উপর, মানে যেটা হুইল বাটন, ওটার উপর যদি আপনি একবার প্রেস করেন, দেখবেন যে নতুন আরেকটা ওই কাজটা কিন্তু ওই বাটন দিয়ে হয়ে যায়, রাইট? এটা কিন্তু আপনার মানে কাজের সুবিধার্থে হয়তো লাগবে মাঝে মধ্যে। আমি কিন্তু অনেকবার ব্যবহার করি, এটা আমার খুব প্রিয় একটা বাটন, আমি সবসময় ব্যবহার করি। এটা জানতেন না? ওকে, অনেক কিছু জানবেন, এখন অনেক কিছুই জানেন না, আস্তে আস্তে জানবেন। আচ্ছা, আমরা অনেকগুলো ট্যাব এখন ওপেন করে রাখছি, যার কারণে হয়তো হচ্ছে না, আমরা একটু কমাই। অন করে দিই। আচ্ছা, এখানে প্যাটার্ন লোড হলো। তারপর সাপোজ এইটা ভালো মানের একটা প্যাটার্ন, চাইলে আমি আমার ডিজাইনের প্যাটার্নটা ব্যবহার করতে পারি। তো প্রথমে আমি এটা ভিউ ইমেজ করে এটা ফুল ভিউটা আনবো। এটা দিচ্ছে কিনা আমাকে, যদি ফ্রিতে না দেয় আমি আরেকটা ট্রাই করবো। এটা মেবি ফ্রি আছে, এটা খুব বেশি লাইট, এটা বোঝা যাবে না। আর এটা ওপেন হচ্ছে না, এই ইফেক্টটা ভালো লাগতেছে, এটা আমি সাপোজ ওপেন করলাম। প্রিমিয়াম ফ্রি ভেক্টর। আচ্ছা, আমি আগেরটা অফ করে দিলাম। আচ্ছা, ওই বাটনটা দিয়ে কিন্তু আমি আবার ট্যাবও ক্লোজ করতে পারি, দেখতেছেন? ট্যাব কিন্তু আমি এক ক্লিকে ক্লোজ করতেছি। এই দেখেন, আমি কখনো ক্রসে ক্লিক করতেছি না। সাপোজ আমি এই ট্যাবটা ওপেন করলাম, এটা যদি ক্লোজ করতে হয়, এই ট্যাবের যে কোনো জায়গায় আপনি ওই বাটনটাতে হোল্ড করেন, একটা ক্লিক দেন, দেখবেন যে ক্লোজ হয়ে যাবে। অনেক সুবিধা না? আপনার আবার ক্রস খুঁজে ওখানে গিয়ে ক্লিক করা অনেক ঝামেলা। যে কোনো এক জায়গায় ক্লিক করেন, দেখবেন ক্লোজ হবে। এগুলো জেনে রাখবেন, এগুলো অনেক হ্যান্ডি প্রসেস আসলে। আপনারা কি সবাই ট্রাই করতেছেন নাকি? আচ্ছা, যাই হোক, আমি এখানে যে ভিউটা আসতেছে ওটাই কপি করে নিয়ে যাই। ওকে, প্রথমে কপি ইমেজ নিয়ে নিলাম। এখন আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন কি করব? আমি এই ইমেজটা আমার বর্তমান শেপ প্যাটার্ন যেটা আছে ওটার উপরে পেস্ট করব। তো উপরে পেস্ট করার জন্য আমি নতুন একটা কি নিলাম, লেয়ার নিলাম। এটাতে আমি ইমেজ লিখলাম। সাপোজ ইমেজ লেখার পরে ওইটা একটা লেয়ার হলো, কিছু নেই। কন্ট্রোল বি দিয়ে যখন আমি পেস্ট করি, ওই লেয়ারে কিন্তু পেস্ট হলো, বুঝছেন? তারপরে এটা আমি যদি এটা ক্লিক না থাকলে এরকম থাকবে, যদি ক্লিক থেকে এডিট করার মোডটা থাকবে। সহজ কথা। যদি আপনি এটা দিয়ে যদি আনতে না পারেন, তাহলে কন্ট্রোল টি প্রেস করবেন। যখন কন্ট্রোল টি প্রেস করবেন, তখন আপনি খুব সহজে এটাকে ছোটো বড় স্কেলিং করতে পারবেন চাইলে, রাইট? এগুলো কিন্তু ভেরি বেসিক, এগুলো আপনারা জানেন, যার কারণে আমি বিস্তারিত বললাম না। তারপর আমি এটার উপর কি করলাম, ওভারল্যাপ করে দিলাম। ওভারল্যাপ করে দেওয়ার পরে আমি এখন কি করব, এই ইমেজটা দিয়ে এই প্যাটার্নটাকে আমি ক্লিপ করব। যখন আমি ইমেজে গেলাম, ইমেজে যাওয়ার পর রাইট ক্লিক দিয়ে যদি আমি ক্লিপে ক্লিক করি, দেখেন যে আমাদের ওই শেপ বরাবর কিন্তু এটা ক্লিপ হয়ে গেল, রাইট? হয়ে গেল না? এখন দেখেন আমার প্যাটার্নটার ইফেক্ট কিন্তু এখানে পড়লো, বাট আমার এই ডিজাইনের সাথে এই প্যাটার্নের কোনো মিল নেই। তো আমি এখন কি করব, আমি চাইবো যে আমার ওই প্যাটার্নটা যাতে আমার এই ডিজাইনের সাথে মিল থাকে। এটা করার জন্য প্রথমে আমি এই ইমেজটাতে যাব। ইমেজটাতে যাওয়ার পর এখান থেকে যদি আমি ওপাসিটিটা একটু কমিয়ে দিই, যদি আমি এখান থেকে মুডগুলো চেঞ্জ করে দেখতে পারি, দেখেন এক একটা মুডে এক এক রকম ইফেক্ট পড়বে। এখানে দেখেন, সাপোজ আমি ডিজলভে আছি, দেখেন এখন যদি ডার্ক এন্ড দিয়ে এরকম, মাল্টিপ্লাই এরকম, দেখেন এটা হচ্ছে লাইট এন্ড এরকম, দেখছেন এক একটা কিন্তু এক এক রকম। তো এইগুলা যেগুলো এই মোডগুলো যেহেতু আমাদের পছন্দ হচ্ছে না, আমরা নর্মালি রাখবো। তারপর আমরা ওপাসিটিটা একটু কমিয়ে দেখতে পারি আমাদের ডিজাইনের সাথে ম্যাচ হয় কিনা।
আচ্ছা, আমাদের এটা এরকম আসতেছে, তাই না? ফিল্ড আমরা একটু কমিয়ে দেখি। আমাদের ডিজাইনের সাথে কিন্তু আমাদের এটা মিলতেছে না। এর কারণ কি? আমরা যদি এটা মাল্টিপ্লাই দিই, এক এক ধরনের ইফেক্ট আসবে এক এক সময়, ঠিক আছে? আচ্ছা, আমরা আপাতত নর্মালি রাখি। নর্মাল রেখে এটা আসলে ওই ডিরেক্ট হোয়াইট, তো যার কারণে আমার ব্লুর সাথে এটা ম্যাচ করতে অনেক ঝামেলা হচ্ছে। তো আমি একটা চাইবো যে আমার এই প্যাটার্নটা একটু কী করব, মডিফাই করতে পারি আমি চাইলে। তো আমি এইখান থেকে যদি এটার নেট থেকে আরেকটা ডাউনলোড করে নিয়ে আসি, সাপোজ ব্লু টাইপের আমাদের প্যাটার্ন অনেক আছে, এই প্যাটার্নটা আমরা ইউজ করতে পারি, যেহেতু আমাদের ডিজাইনের কালারটা ব্লু টাইপ, রাইট? আমি জাস্ট এখানে লিখে দিব হচ্ছে ব্লু প্যাটার্ন। আপনি যেটাই খুঁজবেন সেটাই পাবেন ইন্টারনেটে, জাস্ট একটু আপনাকে সার্চ দিতে জানতে হবে। দেখেন আমাদের ব্লু টাইপের কিন্তু অনেকগুলো প্যাটার্ন চলে আসছে, এগুলো আমাদের মিলাতে কিন্তু তেমন প্রবলেম হবে না, তাই না? আমি যদি চাই এই প্যাটার্নটা আমার ডিজাইনে ব্যবহার করতে পারি, তো এটা ব্যবহার করার জন্য ঠিক একইভাবে এখানে ক্লিক করলাম। আদারওয়াইজ এই প্যাটার্নটাও নিতে পারি, এটাও অনেক সুন্দর একটা প্যাটার্ন। ক্লিক করলাম, ওপেন হওয়াতে একটু ঝামেলা হচ্ছে, আমাদের সমস্যা হচ্ছে। আচ্ছা, এটা আসছে, আমরা যেহেতু এটা সহজভাবে চলে আসছে, এটাকে কপি করে নিয়ে যাই। কপি করে ঠিক আগের জায়গায় আমরা এখানে ইমেজ যেখানে দিছি, আমরা ইমেজটা এটা প্রথমে ডিলিট করে দিলাম। ঠিক একইভাবে কি করব, নতুন একটা লেয়ার, এটাকে ইমেজ করব এবং এটাতে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। যখন আমি পেস্ট করে দিই তাহলে আমাদের প্যাটার্নটা এরকম আসবে। তো আমি এটাকে একটু মডিফাই করার জন্য কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে আমি রোটেট করে দিলাম। শিফট ধরে যদি রোটেট করেন ঠিকভাবে রোটেট হবে, একটা নির্দিষ্ট মাপ পরপর এটা রোটেট হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন যদি আমি এটাকে এই জায়গায় প্লেস করে দেখেন যে আমার এদিকে ঠিকভাবে বসতেছে না, তো আমি একটু স্কেলিং করে দিলাম, বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি যদি রাইট ক্লিক দিয়ে এটাকে ক্লিপিং করি তাহলে আমাদের ওই শেপ বরাবর কিন্তু বসে গেল। এরপর আমি যদি এটাকে একটু অপাসিটি কমাই, দেখেন যে আমাদের ওই শেপে কিন্তু সুন্দর একটা ইফেক্ট পড়ছে, রাইট? দেখতেছেন? আচ্ছা, এরকম আমরা ডিজাইনের সাথে যে কালারের মানে ডিজাইন সেই কালারের প্যাটার্ন ব্যবহার করার চেষ্টা করব। আমাদের মূল কাজ কিন্তু এখনও অনেক বাকি। তো আমরা প্রথমে একটা লোগো নিয়ে আসবো। তো লোগো আমরা বানাতেও পারি, চাইলে আমরা এখান থেকে কাস্টম লোগো ব্যবহার করতে পারি। সাপোজ আমি যদি কোনো একটা লোগো বানাতে চাই, এখানে উপরে করলাম, নতুন একটা করলাম। প্রথমে আমরা একটু ট্রাই করি, আমাদের লোগো যদি ভালো না লাগে তাহলে আমরা থেকে ডাউনলোড করে নিয়ে আসবো লোগো। সাপোজ আমি একটা লেয়ার নিলাম, এরপর এখানে শেপে গেলাম, রেক্টেঙ্গুল টুল যেটা, তারপর কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুলে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আমি অনেক কিছু নিতে পারি, তাই না? কাস্টম শেপ। আচ্ছা, এখান থেকে যদি আমাদের সাপোজ এটা যদি হয় যে এই লোগোগুলো আমরা ইউজ করতে পারি চাইলে। সাপোজ আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যদি এভাবে ড্রাগ করি, আমাদের লোগোটা কিন্তু এখানে ড্র হচ্ছে, রাইট? মানে ওই শেপটা ড্র হচ্ছে। তো আমি শিফট ধরে যদি করি, এটা প্রপোর্শন আকারে ড্র হবে, তাই না? তো এখন দেখেন আমি এই শেপটার কিন্তু কালারও চেঞ্জ করতে পারবো চাইলে। ঠিক একইভাবে এখানে ডাবল ক্লিক। এখন যদি চাই আমি এটাকে হোয়াইট রাখবো, তাহলে আমি হোয়াইট কালার দিতে পারি চাইলে। হোয়াইট কালার যদি দিই তাহলে আমার এই লোগোটা এরকম, বুঝতে পারছেন? তো আমি চাইলে এটা এদিকে দিতে পারি, এটা কন্ট্রোল টি দিয়ে আবার কন্ট্রোলও করতে পারি, ছোটো বড়ো করতে পারি। চাইলে এটাকে কোনো একটা আমি লেখা লিখে দিতে পারি, বুঝতে পারছেন? জাস্ট কীভাবে আপনি শেপ টুল ব্যবহার করে নতুন নতুন এখানে কি করবেন, কাস্টম শেপ নিয়ে আসবেন, সেটা দেখানো হলো। যেহেতু আমাদের এই ডিজাইনের সাথে লোগোটা যাবে না, যার কারণে আমরা এই লোগোটা এখন আপাতত ডিলিট করে দিব, ঠিক আছে? তো আমরা একটা প্রফেশনাল মানে ডিজাইন লোগো নিয়ে আসি, যেগুলো আমাদের নেটে পাওয়া যায়। তো আমি প্রথমে লিখলাম হচ্ছে লোগো পিএনজি। লোগো পিএনজি আমরা আনবো কি, ব্লু টাইপের লোগো লাগবে। তাহলে আমরা একটু এটাকে গুগলকে একটু বুঝিয়ে দিই, ব্লু লোগো পিএনজি লিখে সার্চ দিলাম। আমরা যে কোনো একটা নিতে পারি এখান থেকে। সাপোজ ড্রপ বক্সেরটা নিতে পারি, এটা যেহেতু খুব বেশি কমন, এটা না নিলেই হয়।
পেপ্যালেরটাও নিতে পারি, এগুলো অনেক পপুলার লোগো যদিও। আচ্ছা, সময় নষ্ট না করি, আমরা আপাতত এটা নিলাম। এটা যদি নিই, দেখেন যে এখানে আবার ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভটা শিখতে হবে এক ক্লিকে। আচ্ছা, সেটাও আমাদের হয়ে যাবে। তো প্রথমে আমি এটা ওপেন করি। খুব বেশি খেয়াল করেন। ইয়েস। আচ্ছা, আমি পেপ্যালের এই লোগোটা নিই, আগেরটা আমি কেটে দিই, কারণ ওটা অনেক বড়, তো লোড হতে সময় নেব। এইটা আসতো, ঠিক আছে। তো এটা যেহেতু জেপিজি, তাহলে আমরা কপি করে পেস্ট করে দিতে পারি ওখানে, তাই না? তো আমি সাপোজ রাইট ক্লিক দিয়ে কপি করলাম। বিরক্ত হচ্ছেন আপনারা? আচ্ছা, বিরক্ত না হলেই বেটার। আচ্ছা, এখন আমি যদি এখানে আরেকটা নতুন লেয়ার নিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, তাহলে আমাদের এরকম আসতো, তাই না? আচ্ছা, এখন আমি চাইলে এটা নতুন একটা ডকুমেন্ট ওপেন করে সেখানেও কিন্তু আমি নিয়ে কি করতে পারতাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারতাম। তাহলে আমি ওটাই করি, এখানে আবার ঝামেলা হবে হয়তো আপনাদের করতে। প্রথমে নতুন একটা ডকুমেন্ট ওপেন করব। তো এখানে দেখেন যে ক্লিপবোর্ড নামের একটা আছে, প্রিসেট আছে, তাই না? ক্লিপবোর্ডটা প্রিসেটটা কখন হবে? যখন আপনি ক্লিপবোর্ডে কিছু একটা কপি করবেন, বুঝতে পারছেন? নাহলে কিন্তু আপনি এটা দেখতে পাবেন না, কারণ আমরা এখন একটা লোগো ওখান থেকে কপি করে আনছি। তার মানে যে সাইজের এইটা ছিল সেই সাইজটা কিন্তু এখানে ডিফল্টভাবে নিয়ে আসে। আর এখানে লেখা আছে হচ্ছে ক্লিপবোর্ড প্রিসেট। এখন যদি আমি ক্লিক করি, আমার ওই যেটা ইমেজ কপি করছিলাম সেটার সাইজে আরেকটা ডকুমেন্ট ওপেন হলো। কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করলাম, দেওয়ার পরে এরকম আসলো। এখন যদি আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করি, তো ম্যাজিক ওয়ান টুলের কাজ কি? এটা হচ্ছে এক কালারের যে কোনো কিছু সিলেক্ট করে ফেলা এক ক্লিকে। সাপোজ আমি সাদা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, তো আমি সাদাতে ক্লিক করলাম, দেখেন যে আমার সাদা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিলেক্ট হয়ে গেল এক ক্লিকে, তাই না? তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটাই সিলেক্ট হলো। কিভাবে আমি দেখাই, প্রথমে আমি এখান থেকে এটা যেটা ব্যাকগ্রাউন্ড আছে এটা ডিলিট করে দিই, তখন আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি এটা কি করব, ডিলিট করব। তারপর আমাদের সিলেক্ট আছে কোথায়? ব্যাকগ্রাউন্ডে। তো কীভাবে বুঝবো? আমি যদি এখন ডিলিট বাটনে প্রেস করি, দেখেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটাই রিমুভ হলো। শুধু আমি যখন সাদা অংশে ক্লিক করলাম, তাহলে সাদা অংশটাই সিলেক্ট হলো, কিন্তু আমি সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি কি লোগোটাই সিলেক্ট হবে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে আসলাম। এখন যদি আমি সিলেকশনটা যদি ইনভার্স করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পরে ইনভার্স, শিফট কন্ট্রোল আই, যেটা শর্টকাট কি ছিল। তো আমি যদি ইনভার্সে ক্লিক করি, ইনভার্সে ক্লিক করার পর আমি যদি এখান থেকে অ্যান্টি অ্যালায়েন্স এটা তুলে দিই, কন্ট্রোল ডি দিয়ে আবার দিলাম। আমি আরেকটা ব্যাপার আপনাদেরকে এখানে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, অ্যান্টি অ্যালায়েন্স ছিল না, এটা হচ্ছে কন্ট্রোল ডি, অ্যান্টি অ্যালায়েন্সে তুলে দিতে পারবো। আচ্ছা, যাই হোক, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা একটা প্রবলেম দেখছিলাম, এখানে সাদা অংশগুলি থেকে গেছিলো, রাইট? কিন্তু এখন আমরা এক ক্লিকে কিন্তু ওই সাদা অংশগুলোই সিলেক্ট করব। মানে এই মধ্যে, এই ডকুমেন্টের মধ্যে যতগুলো সাদা এরিয়া থাকবে, যতগুলো সাদা অংশ থাকবে, সব কিছু কিন্তু এক ক্লিকে সিলেক্ট হয়ে যাবে। যেমন ধরেন আমি যদি এখানে প্রেস করি, দেখেন এতক্ষণ কিন্তু এখানে এর ভিতরে যে একটা বৃত্ত আছে সাদা, এগুলো কিন্তু সিলেক্ট হয়নি, কিন্তু এখন হয়েছে। এর কারণ কি? আমরা এখান থেকে টিক চিহ্নগুলো তুলে দিছিলাম কন্ট্রোল থেকে। এটা খেয়াল করবেন, টিক চিহ্ন যদি দেওয়া থাকে দেখবেন যে আপনার ভিতরেগুলো সিলেক্ট হচ্ছে না। এখন আমরা কি করব? এখন আমাদের মূল যেটা ডিজাইন, মানে সাদা অংশটাই সিলেক্ট হলো। এখন যদি আমরা ইনভার্স করি, সিলেক্টে যাব, ইনভার্সে ক্লিক করব। ইনভার্স করলে আমাদের এখন কি হলো? আমাদের লেখাটাই সিলেক্ট হলো। এখন যদি আমি এখান থেকে ডিলিট বাটন প্রেস করি, দেখবেন যে আমাদের লেখাটা এখান থেকে ডিলিট হয়ে গেল। বাট আমরা সেটা চাচ্ছি না। আমরা কি চাচ্ছি? জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেওয়ার জন্য। তো প্রথমে আমরা এখানে একটু ট্রিক্স ব্যবহার করব। তো ট্রিক্সগুলো ওই দিন আমি আপনাদের সাথে কি করছিলাম, আলাপ করছিলাম। যেমন ধরেন সিলেক্টে গেছিলাম, মডিফাই থেকে যদি আমি কন্ট্রাক্ট দিই, কন্ট্রাক্টে যদি আমি এখানে কোনো একটা ভ্যালু দিয়ে যদি আমি কি করি, প্রেস করি, তাহলে যে ভ্যালুটা দেবো সেই ভ্যালু বাইরে গিয়ে এটা সিলেক্ট হবে। তো আমি কন্ট্রোল বি দিয়ে আগের অবস্থায় গেলাম, আবার সিলেক্টে যাই, সিলেক্ট থেকে মডিফাই থেকে কন্ট্রাক্টে যাই, কন্ট্রাক্ট থেকে সাপোজ আমি কন্ট্রাক্টে গেলে কিন্তু আমাদের সিলেকশনটা বাইরে তৈরি হবে। তো আমরা চাচ্ছি ভিতরের দিকে হবে, মানে লেখার এজ বরাবর কিন্তু আমাদের সিলেকশন এখন আছে। আমরা চাচ্ছি 2 পিক্সেল ভিতরে এসে সিলেক্ট হবে। সেটা করার জন্য আমরা এখানে কন্ট্রাক্ট না দিয়ে এক্সপান্ড দিতে হবে। যেমন ধরেন সিলেক্টে গেলাম, মডিফাই, এক্সপান্ড, যদি এখানে দিই আমি 2 দিলাম। আচ্ছা সরি, এটা এক্সপান্ড দিলে বাইরে যাচ্ছে, আমাদের আনতে হবে ভিতরে। তো সেটা হবে হচ্ছে কন্ট্রাক্ট।
কন্ট্রাক্ট যদি দিই, সাপোজ আমি এখানে 2 পিক্সেল দিলাম, তো 2 পিক্সেল যদি দিই, আমাদের দেখেন ভিতরের দিকে 2 পিক্সেল এসে কিন্তু সিলেক্ট তৈরি হয়েছে, রাইট? তো আমাদের 2 পিক্সেল হলে একটু বেশি হয়ে যায়, আমরা 1 পিক্সেল দিই। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় সিলেক্ট, মডিফাই, কন্ট্রাক্ট 1, ওকে, দেখেন 1 পিক্সেল ভিতরে আসলো। এটা কি আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, যদি বুঝতে পারেন কোনো প্রবলেম নেই। এরপরে দেখেন যে যদি আপনার এজগুলো কাটা কাটা ভাবে আসে, তাহলে আপনি সিলেক্ট থেকে একটু ফিদারটাও বাড়িয়ে দিবেন। ফিদার যদি আপনি এখানে বাড়িয়ে দেন, দেখবেন যে আপনার এজগুলো একটু স্মুথ হবে। তো আপনি এখানে সাপোজ এজ দিবেন কত, ফিদার দিবেন রেডিয়াস 2 বা 1 দিলে হালকা হবে, 2 দিলে এভাবে আস্তে 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 আস্তে, বেশি দিলে যত বেশি দিবেন তত স্মুথ হবে। দ্যাটস অল। এখানে 1 দিয়ে আমি ওকে করলাম। ওকে দেওয়ার পর এখন আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। কন্ট্রোল সি দিয়ে যদি কপি করে নিই, এখানে আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। যখন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, দেখেন যে আমার লোগোটা এখানে চলে আসছে, রাইট? তো আমি যদি চাই যে আমার এই ডিজাইনটা, মানে এখানে যে সিলেকশনটা তৈরি হয়েছে সেটা যদি কোনো একটা কালার দিয়ে আমি ফিল করে দিতে চাই, যদি চাই যে আমার এই পেপালের লোগোটা আমার কী হবে, হোয়াইট হবে, তাহলে হোয়াইট করলাম। হোয়াইট করে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই জায়গায় নিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, তাহলে আমাদের এই লোগোটা হোয়াইট আসলো। বুঝতে পারছেন? বাট আমার হোয়াইটটা এখন ভালো লাগতেছে না, কারণ আমাদের এদিকে যেটা ছিল সেটা কিন্তু বিশ্রী লাগতেছে, তাই না? আচ্ছা, সেটা করার জন্য আমরা এটাকে একটু মডিফাই করি। মডিফাই করার জন্য এখানে যেটা আনছি সেটা হচ্ছে এটা, এখানে যেটা আছে সেটা হচ্ছে এটা। তো আমরা এই দুটার কম্বিনেশনে আমাদের লোগোটা একটু ঠিক করব। তো ঠিক করার জন্য প্রথমে আমি এই সাদা টেক্সটটা রাখবো, এদিকের আইকনটা রাখবো। তো সেটা করার জন্য প্রথমে আমি একটা মডিফাই করি। সাপোজ আমি এটা কি করব, ঠিক জায়গায় বসিয়ে দিলাম যাতে আমাদের লোগোটার সাইজটা ঠিক থাকে। এখন দেখেন যে আমি যদি এটা অফ করি, উপরটা অফ হলো, এটা অফ করলে নিচেরটা অফ হলো। তাহলে আমি চাচ্ছি এই লেখাটা রিমুভ করব, তাহলে আমি উপরেরটা কি রাখবো, এখন অফ রাখবো আপাতত, কারণ এটা আমার আপাতত দরকার নেই, তাই না? যদি আমি নিচের এটা রিমুভ করতে চাই, তাহলে আমি ইরেজার টুল সিলেক্ট করবো যাতে ইরেজ করতে পারি। তো এই লেয়ারটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে। এখন যদি আপনি ড্র্যাগ করেন, দেখেন যে আপনার ওখানে ওগুলো রিমুভ হয়ে গেল, বাট আমাদের আইকনটা আছে, রাইট? তো এখন যদি আমি উপরের আইকনটা, মানে যেটা ছিল, লোগো ছিল, ওটা যদি অন করে দিই, তাহলে আমার এরকম হচ্ছে। এখন আমি নিচেরটা অফ করে দেবো। নিচেরটা অফ করে দেওয়ার কারণ হচ্ছে, আমি যদি উপর থেকে সাদা অংশটা রিমুভ করতে যাই, তাহলে নিচেরটা তো হয়তো ইফেক্ট করতে পারে যদি কোনো সিলেকশন ঠিক, মানে সিলেক্ট করা থাকে। আচ্ছা, এখন আমি ঠিক একইভাবে ইরেজার টুল সিলেক্ট করলাম, এইটা রিমুভ করে দিলাম। যখন রিমুভ করে দিই, তাহলে এরকম হলো। আমি কি করলাম, একটা থেকে টেক্সট রিমুভ করছি, আরেকটা থেকে আইকন রিমুভ করছি, তাহলে দুইটা লেয়ারের কম্বিনেশনে আমি লোগোটাকে সুন্দর করে আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারছি। তো এইগুলো টেকনিকগুলো আপনারা কি ব্যবহার করার চেষ্টা করবেন। প্রথমে এখানে এই দুইটা লেয়ার আছে, এখন যদি আমি একটা মুভ করি, একটা মুভ হবে, তাহলে আমাদের দরকার দুইটা একসাথে রাখা। সেক্ষেত্রে আমরা দুটোটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। এখন যদি আমি অফ করি, দুইটা এক লেয়ারের ভিতরে ঢুকে গেছে, রাইট? তো আমি এটার নাম এখন কি দিতে পারি, লোগো। ওকে, তো আমি এই ডিজাইনটার মধ্যে আমাদের মানে, আচ্ছা এখন দেখেন যে আমাদের অটো সিলেক্ট অন আছে, যার কারণে একটু ডিস্টার্ব করে। আমি যেটাতে ক্লিক দিই ওটা সিলেক্ট হয়ে যায়। অটো সিলেক্টটা আমি এখান থেকে অফ করে দিলাম। আচ্ছা, এখন দেখেন যে আমাদের লোগো আছে কোন জায়গায়, এই জায়গায়। আচ্ছা, আমি যদি চাই আমার লোগোটা এই পাশেও বসাইতে পারি, চাইলে এই পাশেও থাকতে পারে, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখন দেখেন আমি যদি চাই যে এখানে একটা সাদা বর্ডার দেবো, সাদা একটা মানে প্যাটার্নের মতো করে একটা দেবো, শেপ দেবো। তো সেটা করার জন্য প্রথমে আমি এখানে আরেকটা রেক্টেঙ্গেল টুল নিতে পারি। তো আমি সেটার জন্য নতুন আরেকটা লেয়ারে নিই, এই পাশে উপরে নিলেও সমস্যা নেই। জাস্ট নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম, তারপর এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিলাম। রেক্টেঙ্গেল টুল নিয়ে জাস্ট উপর থেকে এইভাবে ড্র্যাগ করে একটু স্পেস রাখবো অবশ্য, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের ওইদিকে একটাই আছে। তো আমি সাদা একটা এখানে জাস্ট একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমি এখানে কি করলাম, জাস্ট আমি এটা ঠিকভাবে বসিয়ে দিলাম। কন্ট্রোল টি দিয়ে একটু করি, এটা এক্সপান্ড করি। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, লেয়ার এমনিতে তৈরি হয়ে যায়, এটা দেওয়ার দরকার ছিল না। এনিওয়েজ, যারা বুঝছেন তো বুঝে গেলেন, আর যারা বুঝেননি এভাবেই করবেন, সমস্যা নেই। এখান থেকে আমি হোয়াইট শেপ দিলাম, তার মানে এই হোয়াইট শেপটা এই লেয়ারের মধ্যে আছে। তো আমাদের ডিজাইনটাতে একটু লোগোর সাথে মিল রাখার জন্য একটা শেপ ক্রিয়েট করছি। এটা কিন্তু কোনো দরকারই ছিল না, এরপরও করছি। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন আমরা কি করব, এখানে আমরা এখন ইনফরমেশনগুলো অ্যাড করব।
জাস্ট লোগো ইউজ করছি। তো আমরা লোগোটা এখন একটু প্লেস করতে চাই, যদি চাই এখানে উপরে নিব একটু, বা এই পাশ থেকে যত দূর উপর থেকেও তত দূর রাখবো, ঠিকভাবে আমি ওইভাবে প্লেস করবো, বসাবো। বুঝতে পারছেন? তো আমি চাচ্ছি আমার লোগোটা এখানেই থাক, আমার ডিজাইনটা এরকম হবে। ঠিক আছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমরা ফন্ট ইনস্টল করব। তো এখানে অনেকগুলো ফন্ট অলরেডি দেওয়া থাকে, তো এই ফন্টগুলো আমরা ইউজ করতে পারি। যদি চাই যে আমাদের নেট থেকেও ফন্ট আমরা কী করতে পারি, ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো সেটা আমরা কিন্তু টিউটোরিয়াল কালকে দেখছিলাম অনেকে, আর যারা বুঝছি আর যারা বুঝিনি এখন দেখে নিই। প্রথমে আমি এখান থেকে লেখা লিখি। প্রথমে কি থাকবে, সাপোজ আমি মোবাইল নাম্বার দিই 00। আচ্ছা, আমার টেক্সটের ফন্টগুলো অনেক বড়, তাই না? এখানে 100 পয়েন্ট দেওয়া আছে। তো আমি এটা এখন ছোটো করতে যদি চাই, আমার এই দুটা কিন্তু ছোটো হবে না। এর কারণ কি, আমরা এগুলো সিলেক্ট করে নিই, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে যাই। এখন এখান থেকে এবার ড্রাগ করে সিলেক্ট করতে পারি, আদারওয়াইজ এই লেয়ার অ্যাক্টিভ থাকা অবস্থায় টেক্সটের কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারি। কন্ট্রোল এ দিয়ে যদি সিলেক্ট করি, ওই লেয়ারের মধ্যে যতগুলো টেক্সট আছে সবগুলো ক্লিকে সিলেক্ট হয়ে যাবে। এরপর যদি আমি এখান থেকে সাপোজ আমার টেক্সটের সাইজ দেব সাধারণত 14, কত দিব, 14। এরপরও বিজনেস কার্ডের টেক্সটের ফন্টের মানে ইয়াগুলা অনেক বড় হয়ে যায়, আমরা 10ও দিতে পারি, 11 বা 12ও দিতে পারি। আচ্ছা, আপাতত আমরা 14 রাখলাম। তাহলে এখন আমরা এটাকে এডিট করবো। এটাকে এডিট করার জন্য এখানে ঠিক ডাবল ক্লিক। আচ্ছা, তো আমি 00 দিলাম, 88 দিলাম, 01 78 27 5টা একটু ইয়া করে লিখলাম। আদারওয়াইজ আপনি এখান থেকে এটাও বাদ দিয়ে দিতে পারেন, এগুলো আপনি চাইলে বাদ দিয়ে দিতে পারেন। আমি বাদ দিলাম না, আপাতত এরকম রাখলাম। আচ্ছা, দেখতেছি যে আমাদের বিজনেস কার্ডে প্রায় লোগোর সমান হয়ে যাচ্ছে আমাদের টেক্সটের ফন্ট এরিয়াটা, সাইজটা। তো এখানে যে ফন্টটা সিলেক্ট আছে, এখানে সাপোজ কি ফন্ট সিলেক্ট আছে, নেক্সা লাইট সিলেক্ট করা আছে, যেটা বিজনেস কার্ড ডিজাইনের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ফন্ট, অনেক মানে চমৎকার একটা ফন্ট, নেক্সা লাইট বা বোল্ড। কেউ টাইটেল দিলে বোল্ড দেয় আর ইয়া দেয়। আচ্ছা, এই ফন্টটা কীভাবে ডাউনলোড করবো, কীভাবে ইউজ করবো, সেটা ইউজ কীভাবে করবেন সেটা তো অলরেডি দেখলেন। এখন আমি আরও অনেক কিছু লিখে ফেলি এখানে। সাপোজ আমি ইমেল অ্যাড্রেসটা যদি দিই, LEDP dhaka.mirpur@gmail.com। আচ্ছা, এটা অনেক বড় হয়ে যায় আমাদের ইমেল অ্যাড্রেসটা, তাই না? অনেক বড় একটা ইমেল অ্যাড্রেস হয়ে যায়। তো এরকম ইমেল অ্যাড্রেস অনেকের থাকতে পারে, বাট আমরা আপাতত এটুকু ব্যবহার করবো না। আমরা সাপোজ এখান থেকে ব্যবহার করবো হচ্ছে LEDP@gmail.com। ওকে, তো আমরা এইটা ব্যবহার করলাম আপাতত। এগুলো কিন্তু একটা লেয়ারের মধ্যেই আছে। তো আমি একটু এখানে আরও কিছু অ্যাড করবো, এন্টার দিলাম। এখানে ওয়েবসাইট অ্যাড করি, www.ledp.com সাপোজ, অথবা .movie বা .com, যেটা দেয়। আচ্ছা, আমি আপাতত .movie দিলাম। তো আমরা এই ইনফরমেশনগুলো অ্যাড করলাম, এখানে ইমেল দিলাম, ওয়েবসাইট দিলাম, মোবাইল নাম্বার দিলাম, চাইলে আমরা অ্যাড্রেসও দিতে পারি। তো আমরা অ্যাড্রেসের ব্যাপারটা পরে দেখি একটু। তো আমি এগুলোকে যদি একটু রিঅ্যারেঞ্জ করতে যাই, প্রথমে আমি এখান থেকে কি দিলাম, রাইট অ্যালাইন দিলাম। যখন রাইট অ্যালাইন দিলাম, আমার লেখাগুলো কিন্তু এই পাশে সরে গেল। তো আমি কিন্তু একটা কন্টিনিউটি রাখতে পারতেছি আমার এই পাশ থেকে। যদি চাই যে আমার লেখাগুলো এই পাশ থেকে শুরু হবে, তাহলে ঠিক একইভাবে আমি এটাতে ক্লিক করে এখানে এডিট মোড কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো, এই পাশে ক্লিক করবো, এটা এই পাশ থেকে শুরু হবে। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, আমার এদিকে একটা স্পেস আছে, যেটা আমি কেটে দিব। বাট এইরকম হবে আমার, বুঝতে পারছেন? আমার লেখাগুলা এরকম হলো। আদারওয়াইজ আমরা এখানে LEDP না দিয়ে একটু সুন্দর দেখানোর জন্য ওয়েবসাইটটা একটু বড় করে দিই, website.com। বুঝতে পারছেন? এইটুকু দিলাম। আচ্ছা, এখন আমি যাই যে কীভাবে নেট থেকে ফন্ট ডাউনলোড করব। তো নেট থেকে ফন্ট ডাউনলোড করার অনেকগুলো ওয়েবসাইট আছে, অনেকগুলো হাজার হাজার ওয়েবসাইট আছে, বুঝতে পারছেন? তো কীভাবে প্রফেশনাল মানের ফন্ট ডাউনলোড করবেন সেটা আস্তে আস্তে আপনারা নিজেরাই বুঝে যাবেন। বাট আপাতত আমি আপনাদেরকে একটা ওয়েব অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। সাপোজ ফন্ট লিখে সার্চ দিলে আমরা পেয়ে যাই ফন্ট। এখানে অনেকগুলো কিন্তু ফন্টের ওয়েবসাইট চলে আসে, fonts.com। এটাতে যদিও বা একটু প্রিমিয়াম ফন্ট থাকে। দ্য ফন্ট সবগুলোই ম্যাক্সিমাম ফন্টে এখানে ফ্রি পাওয়া যায়, বুঝতে পারছেন? তো দ্য ফন্ট থেকে আমরা ব্যবহার করতে পারি। আদারওয়াইজ এখানে ফন্ট এসকিউএল নামে একটা এই ফন্ট এসকিউএল নামের একটা ওয়েবসাইট আছে, ওটাতে আমি ক্লিক করলাম।
এই যে ফন্ট লিখে সার্চ দিছি, ফন্ট স্কুইরেল, ওটাতে ক্লিক করলাম। আপনি স্পেলিংটা দেখে নেন, FONTSQUIRREL.com, ঠিক আছে। এই ওয়েবসাইটটাতে ঢুকলাম। এটাতে ঢুকার একটা সুবিধা আছে, এই কারণে আমি এটাতে ঢুকলাম। আচ্ছা, এখানে এই ফন্টগুলো এরকম দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ফন্টগুলো এরকম দেখানোর পরে আপনি এখানে দেখেন যে একটু ফন্ট লিস্টের মধ্যে দেখেন যে মোস্ট পপুলার। যখন আমরা মোস্ট পপুলারে ক্লিক করব, যে ফন্টগুলো পুরো ওয়ার্ল্ড ওয়াইড পপুলার, সেই ফন্টগুলো এখানে আমাদেরকে সাজেস্ট করবে। তো আমরা চাইলে এই ফন্টগুলো ডাউনলোড করে নিজেদের ডিজাইনে কি করতে পারি, ব্যবহার করতে পারি। সাপোজ দেখেন এখানে এই ফন্টটা অনেক সুন্দর, তারপর এই ফন্টটাও অনেক সুন্দর, বিভাস নামের ফন্টটা অনেক প্রফেশনাল একটা ফন্ট। তারপর এখানে একটা আছে, তারপর এখানে একটা ফন্ট আছে। তো আমরা চাইলে সাপোজ আমরা এই ফন্টটা নিতে পারি। এই প্রথম পেজে যে ফন্টগুলো আছে আসলে এগুলো অনেক সুন্দর সুন্দর ফন্ট। তো আমরা চাইলে এটা ডাউনলোড করতে পারি। তো এখানে প্রথমে ডাউনলোড TTF এ ক্লিক করলাম। যখন আমি ক্লিক করলাম, দেখেন আমার ডাউনলোড কীভাবে হয়ে গেল, তাই না? আমার একটা জিপ ফাইল ডাউনলোড হলো এই সাইট থেকে, জিপ ফাইল ডাউনলোড হলো, এখনও ডাউনলোড হচ্ছে যদিও বা। আমি চাইলে এই ফন্টটাও কি করতে পারি, ইনস্টল করতে পারি। তিতিলিয়াম ফন্ট, এটাও আমার অনেক ফেভারিট একটা ফন্ট। এইখান থেকে আবার এক্সো ফন্ট, অনেক সুন্দর একটা ফন্ট, এক্সো ফন্টটা আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমাদের নেট স্পিড খুবই কম, যার কারণে আমি রেকর্ডটা একটু অফ রাখি। রিজিউম করলাম, এখান থেকেই নিলাম আমি শো ফোল্ডার থেকে। এখানে হয়েছে আমি Ctrl+X দিয়ে কাট করলাম। কাট করার পরে আমি এটা কেটে দিলাম, আমার সি ড্রাইভে যাব, অথবা আমাদের আজকের ক্লাস যেখানে ওখানে যাই। আমি ডেস্কটপে গেলাম, LEDP ঢাকা Day 7, এখানে আমি ফন্টটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি এখন যদি রাইট ক্লিক দিয়ে এক্সাক্ট অল, মানে এটাকে আনজিপ যেভাবে করা হয় সেভাবে আপনি করে নেবেন। তো এটা করার পরে এইভাবে ফন্টটা আনজিপ হয়ে এরকম ফোল্ডার ওপেন হবে। এখন আপনি এই ফন্টগুলো বিভিন্নভাবে ইনস্টল দিতে পারবেন। কিভাবে? প্রথমে আপনি যদি একটার উপর ডাবল ক্লিক দেন, একটা উইন্ডো আসবে। তো এখানে কি দেখাচ্ছে, ইনস্টল প্রিন্ট। তো আপনি যদি ইনস্টল দেন, ফন্টটা আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। তো এরকম আমাদের একটা ফন্টের ফ্যামিলি যদি আমরা, এখানে ফন্টের ফ্যামিলি বলতে এই ফন্টের অনেকগুলো আছে, ফরম্যাট আছে, রাইট? একটা হচ্ছে লাইট, একটা বোল্ড, একটা 3, এরকম রেগুলার। তো আমরা যদি চাই যে সবগুলো ফন্ট একসাথে ইনস্টল দেবো, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে সবগুলো ড্রাগ করে এবার সিলেক্ট করবো। দেখেন টেক্সট যাতে সিলেক্ট না হয়, ফন্টের ভিতরে হয়তো টেক্সটের কোনো ফাইল থাকতে পারে, ওটা সিলেক্ট করবেন না। রাইট ক্লিক দিয়ে ইনস্টল, যখন ইনস্টল দেবে দেখবেন যে আমার এখানে যেহেতু অলরেডি আছে, সেক্ষেত্রে এই উইন্ডোটা দেখাচ্ছে, আপনাদের থাকবে না, এটা দেখাবে না। আমি কি করব, এটা করে জাস্ট ইয়েস করে দেবো। এখন ফন্টগুলো ইনস্টল হচ্ছে। এখন তিতিলিয়াম ফন্টটা আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে গেল। এখন চাইলে আমরা এই ফন্টটা আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারি। তো আমি ডিজাইনে ব্যাক করি। ডিজাইনে ব্যাক করার পরে আচ্ছা চলে আসলাম। এখন আমি যে ফন্টটা ইনস্টল দিলাম সেটা এখন কি করব, আমি অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার জন্য এখানে ডাবল ক্লিক দিলে কিন্তু আমাদের এডিটের অপশন আসে। চলে আসলো না? আচ্ছা, এখান থেকে আমি এখন যেটা ডাউনলোড করলাম সেটা ছিল TILLIUM, রাইট? তো আমি এটা সিলেক্ট করে এন্টার দিলাম। যখন এন্টার দিলাম, দেখেন যে আমার ওই ফন্টটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল আমার টেক্সটে। বুঝতে পারছেন? তাহলে আমি ফন্ট কীভাবে ইনস্টল দেবো, কীভাবে অ্যাপ্লাই করবো, সেটা কিন্তু অলরেডি বুঝে গেছি, রাইট? আচ্ছা, এখন চাইলে আমি এই ফন্টের কতগুলো ফ্যামিলি আছে, কতগুলো ফরম্যাট আছে, এগুলো দেখতে পারি। কিভাবে? এটাতে আমি ডাবল ক্লিক দেবো। যদি দেখি যে আমাদের একটা একটু বোল্ড হয়ে গেছে, তাহলে আমরা ফন্টের নামের পাশে যেটা আছে রেগুলার সিলেক্ট করা আছে, আমরা চাইলে আরেকটু লাইট করতে পারি। যদি লাইট করি, দেখেন যে আমার ফন্টটা একটু লাইট হয়েছে, রাইট? আমি চাইলে আরেকটু লাইট করতে পারবো। এখানে হয়তো আরও 3 আছে, যদি 3 দিই তাহলে দেখেন আমার ফন্টটা আরেকটু 3 হয়ে গেল। তো আমি এরপর আগের যেটা ছিল ওটাতে ফিরে গেলাম, সিলেক্ট লাইট, তাহলে আমাদের ফন্টটা এরকম আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি চাইলে এখানে আমার ইচ্ছা মতো এখান থেকে কাস্টম শেপ থেকে আমাদের মোবাইল নাম্বারের আইকন, এই আইকন, সেই আইকন, এগুলো ব্যবহার করে আমাদের এগুলা কি করতে পারবো, আমাদের ডিজাইনগুলো সুন্দর করতে পারবো। বাট আমি আজকে নতুন একটা ফিচার দেখাবো আপনাদেরকে। সেটা করার জন্য প্রথমে আমরা নেটে ঢুকি। নেটে যাওয়ার পর গুগলে আপনি সার্চ দেবেন হচ্ছে ফন্ট অসাম লিখে সার্চ দেবেন। ফন্ট অসাম লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এরকম আসবে। এরকম আসার পরে ফন্ট অসামে ক্লিক করবেন, প্রথমেই আসবে এখানে ডাউনলোডের অপশান আসবে।
বুঝতে পারছেন? এইটা ডাউনলোড করলে কি আসবে, একটা জিপ ফাইল আসবে। আপনি কিছুক্ষণ আগে যে ফন্টটা ডাউনলোড করছেন ওটা ডাউনলোড করার পরে যেরকম একটা জিপ ফাইল আসছে, এটা ডাউনলোড করলেও জিপ ফাইল আসবে, কারণ এটাও একটা ফন্ট। বুঝতে পারছেন? জাস্ট মনে রাখেন ফন্ট অসাম। তারপর ওটা কীভাবে ইনস্টল দিতে হয় সেটা কিন্তু আমি আর দেখাবো না, কারণ এতক্ষণ আমি দেখিয়েছি সেটা। তো এটা ইনস্টল করবেন, মানে এখানে দুইটা ফন্ট থাকবে ফন্ট অসামের, দুটোটাই সিলেক্ট করে আপনি ইনস্টল করে নেবেন, দ্যাটস অল। তো এখন ফন্ট অসামটা আমি কীভাবে ইউজ করতে পারি? তো ফন্ট অসামটা ইউজ করার জন্য একটু ভিন্ন। তো আমি প্রথমে গুগলে যাব, ফন্ট অসাম লিখবো হচ্ছে চিট শিট, ফন্ট অসাম চিট শিট লিখে আমি সার্চ দিলাম। যখন সার্চ দেব তখন আমাদের ওয়েবসাইটগুলো এরকম আসবে। তো আমি প্রথমে একদম টপে যেটা আছে সেটাতে ঢুকবো। যদি ঢুকি দেখেন আমার এখানে অনেকগুলো আইকন আছে, যে আইকনগুলো আমরা আমাদের ডিজাইনটা সুন্দর করার জন্য ব্যবহার করতে পারি, রাইট? যেমন ধরেন আমাদের এখানে যদি ইমেইলের কোনো আইকন ব্যবহার করতে যাই, দেখেন যে এখানে ইমেইলের আইকন আছে, সরি এই যে দেখছেন, আমি এটা কপি করে এখান থেকে নিয়ে যেতে পারি। যদি কপি করে এটা নিতে পারি, আদারওয়াইজ এখানে এনভেলপের আরেকটা আছে, তো আমি সাপোজ এইটাই নিলাম, এটা আমার ভালো লাগতেছে, তো আমি এটা কপি করলাম, রাইট ক্লিক কপি, জাস্ট আমি ওখান থেকে আইকনটা কপি করলাম। এখন আমি ফন্টটা আমাদের ডিজাইনে ব্যবহার করব কিভাবে? এই মেসেজ বক্সটা ব্যবহার করব কিসের আগে? ইমেইলের আগে, রাইট? তো আমি প্রথমে ফটোশপে যাই, ফটোশপে যাওয়ার পর আমি নতুন আরেকটা ডকুমেন্ট নিই, নতুন আরেকটা লেয়ার নিই। এই লেয়ারের মধ্যে আমি টেক্সটটা সিলেক্ট করে একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। যদি কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করে দিই এরকম বক্সের মতো চলে আসবে আপনার এখানে, ঠিক আছে? তার মানে আমি কি কপি করছিলাম? একটা এনভেলপ কপি করছিলাম ফন্ট অসামের চিট শিট থেকে, ঠিক আছে? তো আমাদের এখানে যখন পেস্ট করলাম এরকম আসলো। এখন আমি এটাকে জাস্ট এবার ড্র্যাগ করে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমি ফন্টের নামটা চেঞ্জ করে দেবো। কি নাম চেঞ্জ করব? ফন্ট অসাম। তাহলে আমি এখানে জাস্ট টাইপ করে দেবো FONT। যখন ফন্ট আমি লিখবো তখন দেখবেন যে ফন্ট অসাম আমাকে সাজেস্ট করতেছে। আমি যখন এন্টারে প্রেস করব দেখেন যে আমার মেসেজ বক্সটা কিন্তু এখানে চলে আসছে, দেখছেন? মেসেজ বক্সটা এখানে চলে আসছে। এরপর আমি মোবাইল নাম্বার আনতে পারি, ওয়েবসাইটের আইকন আনতে পারি। এখানে অনেকগুলো আইকন আছে যেগুলো আমাদের ডিজাইনে সবসময় লাগবে। সাপোজ আমি যদি ফেসবুক ব্যবহার করতে যাই তাহলে ফেসবুকের আইকনটা এখান থেকে নিয়ে আসতে পারি। ঠিক একইভাবে আমি নতুন আরেকটা লেয়ারে নেব সেটা, যাতে আমি পরে আবার এডিট করতে পারি। তো এখানে এটা থেকে আমি বের হয়ে যাই টিক চিহ্নটা দিয়ে। ঠিক একইভাবে নতুন আরেকটা লেয়ার, এখানে কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট, আচ্ছা আমি টেক্সট নিয়ে পেস্ট করতে হবে। এখানে সাপোজ আমি ফেসবুকটা এখানে নিচে দেবো, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, একই অবস্থায় চলে আসলো, কারণ আমার এখানে ফন্ট অসাম সিলেক্ট করা ছিল। এরপর আমার আসছে ফেসবুকের আসছে এমন। ওকে, এরপর যদি আমি মোবাইল নাম্বারটা আনতে যাই একটু খুঁজে বের করতে হবে। এখানে সার্চ দেওয়ার অপশনটা যদিও বা কাজ করে না, কেউ চাইলে পারবেন কন্ট্রোল F দিয়ে সার্চ দিবেন। এই যে এখানে সার্চ দিলে আপনার যেটা খুঁজতেছেন সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সাপোজ হোম আইকনটা আপনি খুঁজবেন অ্যাড্রেসের জন্য, অ্যাড্রেস দেওয়ার জন্য হোম লিখবেন, দেখবেন যে আপনার এখানে হোমের একটা আইকন আছে যেটা আপনি অ্যাড্রেসের আগে ব্যবহার করতে পারেন চাইলে। তো আমি হোমটা এখান থেকে কপি করলাম। ঠিক কীভাবে আমি নতুন আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে আমি টেক্সট টুলটা সিলেক্ট করলাম, এইখানে জাস্ট এই জায়গায় দিলাম কন্ট্রোল বি। এইগুলা এইভাবে বসাচ্ছি, পরে আমরা রিঅ্যারেঞ্জ করব। বুঝতে পারছেন? আচ্ছা, এখন তাহলে আমি হোমের আইকনটা এখানে নিয়ে আসলাম, আমি এটাকে মুভ টুল সিলেক্ট করলাম। একইভাবে আমি আবার ওয়েবে যাব, ওয়েবে যাওয়ার পর আমি এখন মোবাইল নাম্বারের আইকনটা নিয়ে আসবো। এই যে দেখেন এখানে মোবাইল নাম্বারের একটা ফোনের আইকন আছে, রাইট? আরও নিচে দেখি আমাদের ফোনের আরও ইফেক্টিভ কোনো আইকন আছে কিনা। এই যে FF, যেটা আমি সবসময় ইউজ করি, এটা আপনারা ব্যবহার করতে পারেন চাইলে। তো এরপর আমি আরেকটা নতুন লেয়ার নেব, এটা এখান থেকে টেক্সট নেব, টেক্সট নেওয়ার পরে এটা এখানে ক্লিক করব, জাস্ট আমি ফোনের আইকনটা এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের আইকন প্রায় নেওয়া ওখান থেকে কপি করা শেষ হয়ে গেল। এখন আমরা এগুলো রিঅ্যারেঞ্জ করব। তো রিঅ্যারেঞ্জ করার জন্য প্রথমে এখানে দেখেন আমি যদি এটা এখানে নিয়ে আসি, একটু আমাদের টেক্সট অনুসারে আমরা এগুলো কি করব, সাজাবো। প্রথমে আমাদের দিয়েছি হচ্ছে কি মোবাইল নাম্বার, এরপর ইমেল, এরপর ওয়েবসাইট, এরপর যেটা দেবো সেটা ফেসবুক আইডি। তাহলে ফেসবুক আইডি যেটা দেবো সেটা আমরা এখানে এখন অটো সিলেকশনটা আমাদের দরকার আছে। যেহেতু দরকার আছে আমি অটো সিলেকশনটা অন করে দেবো। এখন ফেসবুক যেটা এতে ক্লিক করবো দেখবেন যে সিলেক্ট হবে। তো এটা আমি নিচে নিয়ে আসবো। কীভাবে নিচে আনতেছি সেটা হচ্ছে শিফট, তারপর হচ্ছে ডাউন এরো। শিফট ডাউন এরো নিচের দিকে আসবে, শিফট আপ এরো উপরের দিকে যাবে, একটু স্পিডে যাবে, তুলনামূলকভাবে একটু তাড়াতাড়ি যাবে। যদি আপনি এমনিতে দেন আস্তে আস্তে যাচ্ছে, যদি শিফট দেন এটা তাড়াতাড়ি যাবে। বুঝতে পারছেন? ওকে, এরপর দেখেন আমরা এর নিচে যেটা রাখবো সেটা হচ্ছে ওয়েবসাইট। তো আমরা ওয়েবসাইটের আইকনটাও নিয়ে আসতে হবে। ওয়েবসাইটের আইকন যেহেতু আমরা আনি না, একটু নিয়ে আসি এখান থেকে।
এগুলো কিন্তু আমাদের সব সময় দরকার হবে। তো ওয়েবসাইটের আইকন আমরা এটাও আপাতত ব্যবহার করতে পারি আমাদের ডিজাইনে, চাই না? দেখেন যে মোবাইল মাউসের পয়েন্টারটা যদি আমি এখানে ব্যবহার করি, এখানে সাপোজ উপরেই দিলাম, আমি টেক্সট টুল সিলেক্ট করলাম, একইভাবে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, আমাদের মাউসের পয়েন্টারটা চলে আসলো। তো আমি এটা ওয়েবসাইটের আগে করে বসাবো যাতে বোঝা যায় যে এটা ওয়েবের অ্যাড্রেস, রাইট? আচ্ছা, এখন আমি একটু রিঅ্যারেঞ্জ করবো এগুলোকে। তো আমাদের সবচেয়ে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ফেসবুক আইডি, এর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়েবসাইট, এর উপরে যেটা আছে সেটা হচ্ছে ইমেল, ইমেলের জন্য এটা আনবো, এর উপরে যেটা আছে সেটা হচ্ছে মোবাইল নাম্বার, এর উপরে যেটা দেবো সেটা লিখবো হচ্ছে অ্যাড্রেস, যার কারণে আমি এইভাবে নিয়ে এসে জাস্ট এভাবে বসে দিলাম। এখন আমি কি করতে পারি, এই লেয়ারগুলোকে নিজেদের মতো করে আবার সুন্দর করে করতে পারি। যেমন আমি যদি এখানে একটা ক্লিক দিই, এটা কিন্তু এডিটের অপশনে চলে যাচ্ছে। তো আমি চাইলে এখানে ফন্টের মতো এখানে সাইজ দিতে পারি। দেখেন যদি সাইজ দিই ফন্টটা কিন্তু ছোটো হচ্ছে। আপনার স্কেলিং করে কি কোনো আইকন ছোটো বড়ো করতে হবে? হবে না। এগুলো আসলেই ফন্ট, বাট আইকন ফন্ট। তো এগুলো অনেক সুন্দর, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন আপনার ডিজাইন সুন্দর করার জন্য। তো আমি এখন প্রত্যেকটা আইকন যদি সমান রাখতে চাই, ফন্টের সাইজগুলো সমান রাখবো, 11 দিলাম। তো ঠিকভাবে এটা তো ডাবল ক্লিক, এটা তো আমি 11 দিয়ে দিই। আচ্ছা, ঠিক একইভাবে হোমেরটা ডাবল ক্লিক, আচ্ছা এটা তো করলাম, এরপরে এটা দিলাম, এখানেও 11 দিই। এরপরে এখানে আসি, এটা তো ডাবল ক্লিক দেওয়ার পরে আমি 11 দিলাম। এরপর আমাদের ছোটো করার দরকার আছে শুধুমাত্র মেসেজ বক্স, রাইট? এটা কোনটা? এই যে এটাতে ডাবল ক্লিক দিলাম, আমি 11 দিয়ে এটা জাস্ট সেট করে দিলাম। এখন বুঝতে পারছেন, জাস্ট আমরা প্রত্যেকটা ফন্ট কী করলাম, শুধুমাত্র সাইজ ছোটো করলাম একটু। আচ্ছা, এখন যদি আমি এই লেয়ার থেকে যদি এই লেয়ার সিলেক্ট করি, একটা যদি আমি গ্রুপ করে ফেলি কেমন হয়? তাহলে এখানে লিখে দিতে পারি হচ্ছে আইকন। আমাদের এই গ্রুপটাতে কি আছে? এখন আইকন আছে। তো আমি যদি এখন অফ করে দিই, সবগুলো একসাথে চলে যাবে, আবার অন করলে সবগুলো চলে আসবে। আচ্ছা, এখন আমি গ্রুপটাতে ঢুকি, সবগুলো একটু কি করব, অ্যালাইন করব। তো অ্যালাইন টুলের ব্যবহারটাও আমরা এখন শিখে ফেলতে পারি। যদি আপনি কোনো একাধিক লেয়ার সিলেক্ট করেন শিফট ধরে বা কন্ট্রোল ধরে, তখন কিন্তু আপনার কন্ট্রোলটা দেখবেন, একটু কন্ট্রোলের দিকে তাকালে এরকম চলে আসে। তো এখন যদি আমি প্রত্যেকটা আইকন একদম সোজা করতে চাই, এখন দেখে যে এটা একটু বাঁকা আছে বাট সোজা নেই, তো আমি চাচ্ছি সবগুলো একদম সোজা হবে, রাইট? তো সেটা এক ক্লিকে আমি করে ফেলতে পারি। জাস্ট লেয়ারগুলো আমি সিলেক্ট করলাম, এখানে উপরে দেখেন, এখানে দেখেন এই যে এই আইকনটা অ্যালাইন হরিজন্টাল সেন্টার, যখন আমি এটাতে ক্লিক করব দেখেন যে ওগুলো একদম সোজা হয়ে গেছে, রাইট? আচ্ছা, এরপরে আমি আরেকটা ফিচার ব্যবহার করব, সেটা কি, প্রত্যেকটা ফন্ট থেকে আইকনের দূরত্ব কিন্তু সমান না এখানে। তো আমরা এক ক্লিকে কিন্তু ওটাও করতে পারি। সেটা করার জন্য আপনি এইটাতে ক্লিক করবেন, এটা হচ্ছে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার। যখন এটাতে ক্লিক করি দেখবেন যে ঠিকভাবে বসে গেছে। এখন আমি চাইলে এটা সম্পূর্ণটা মুভ করতে পারি। তো সম্পূর্ণটা মুভ করার জন্য আইকনটা সিলেক্ট করব, আইকনটা সিলেক্ট করার পরে আমি জাস্ট এভাবে ড্র্যাগ করব, দেখছেন? বাট আমার আইকন থেকে আইকনের দূরত্বটা একটু বেশি হয়ে গেছে। তো আমি চাইলে এটাকে কি করতে পারি, ছোটো করতে পারি। প্রত্যেকটা ফন্টের আবার ছোটো করতে হবে। আমি আপাতত এখানে 9ই দিলাম। এগুলো একটু সমস্যা, এগুলো করতে একটু ঝামেলা হয়। এখানে আবার ডাবল ক্লিক 9 দিলাম, অথবা আপনি 8ও দিতে পারেন, 8 দিলে সুন্দর লাগে, 8 দিলাম। ডাবল ক্লিক, এডিট মোড আসলে এখানে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে দিবেন 8। আচ্ছা, এরপর আমি এটা ছোটো করবো, এটাতেও ডাবল ক্লিক, তাহলে আমি ড্র্যাগ করে 8 দিলাম। এরপর আর কোনটা ছোটো করতে হবে? এটা তো মেবি করছি, এটাও করছি, এটাও করছি, মেসেজটা করতে হবে মেবি নিচে যে। আচ্ছা, এটাতে ডাবল ক্লিক, আমাদের প্রায় কাজ একদম শেষ প্রান্তে চলে আসছে আমাদের ডিজাইনের। আচ্ছা, এখন আমি কি করতে পারি, একদম সুন্দর করে আমাদের সবগুলো ফন্ট একদম একই সাইজে করে নিলাম, তাই না? তো আমি চাইলে এটাকে মুভ করতে পারি। তো আমি একটু ইন্ডিভিজুয়াল মুভ করব, কারণ হচ্ছে আমাদের ইয়াগুলোর দূরত্ব সমান না। এখানে উপরেটা আমি একটু খুঁজে বের করতে হবে, উপরেটা নিচে নামাবো একটু, একদম উপরেটা। আচ্ছা, আপনারা এগুলো করার সময় একটু ঠিকভাবে প্রথমে যদি ঠিকভাবে বসা ফেলেন তাহলে আর কোনো প্রবলেম হবে না। আমি অটো সিলেকশনটা একটু অফ করে দিই, কারণ এটা আমাকে ডিস্টার্ব করতেছে। তো আমি এটা সিলেক্ট করার পরে একটু শিফট ধরে নিচের দিকে এটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে ফেসবুক যেটা একটু খুঁজে বের করি, ফেসবুকটা আর একটু উপরে তুলে দিলাম।
এর কারণ কি? এর কারণ হচ্ছে আমি সবগুলা একসাথে শীট ধরে যখন সিলেক্ট করব, এখান থেকে যদি ডিস্ট্রিবিউট করে দিই তখন দেখবেন যে প্রত্যেকটা দূরত্ব কিন্তু সমান হয়ে গেল, তাই না? এখন কিন্তু আমি আইকনটাকে যদি মুভ করি তাহলে সম্পূর্ণ ইয়াটাই মুভ হবে, বুঝতে পারছেন? দেখেন আমি আমার ডিজাইনে এইভাবে কিন্তু এগুলো রাখতে পারি, রাইট? তো আমার ফন্টের কালার এটা সাইজটা একটু বড় হয়েছে যদিও বা, আমি এটাতে ক্লিক করে ঠিক করি, এখানে অ্যাড্রেস দিতে হবে উপরে। উপরে সাপোজ আমরা মিরপুর ঢাকা দিলাম, আমি ছোটো হাতেরই দিই মিরপুর ঢাকা, ওকে। এরপরে নিচে কিন্তু আমাদের একটা ফেসবুকের আইকন যেহেতু দিয়েছি, আমরা ফেসবুকের একটা অ্যাড্রেসও লিখতে হবে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে fb.com। fb দিলে কিন্তু ফেসবুক আসে, তো আপনারা এটা ইউজ করে দেখতে পারেন। আচ্ছা, আমি আমার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম, ওকে। তো এটা দেওয়ার পরে এখন কিন্তু আমরা আমাদের আইকন বরাবর আমাদের লেখাগুলো হচ্ছে না। এর কারণ কি? আমাদের ফন্টের সাইজ একটু বেশি, রাইট? তো আমি এটাতে ডাবল ক্লিক করে আমরা একটু ফন্টের সাইজগুলো একটু কন্ট্রোল করব। তো আমরা সাপোজ এখানে 10 দিলাম, 10 যদি দিই আমাদের এরকম আসলো। তো আমি একটু রিঅ্যারেঞ্জ করে দেখি যে আমার ভালো লাগতেছে কিনা ঠিকভাবে। এরপরে দেখেন যে আমাদের একটু লাইনের স্পেসিং বাড়াইতে হবে, তাই না? লাইনের দূরত্ব একটু বাড়াতে হবে, তখন কিন্তু আমাদের আইকনের সোজা সোজা প্রত্যেকটাই আর হয়ে যাবে। তো সেটা করার জন্য প্রথমে আমি এটাতে ডাবল ক্লিক দিলাম। ডাবল ক্লিক দেওয়ার পরে আমি একটু ক্যারেক্টারে যাব। তো ক্যারেক্টারতে এখান থেকে যাওয়া যায়, উইন্ডো থেকে ক্যারেক্টার গেলাম। যাওয়ার পরে এখন আমি কি বাড়াবো? এইটার লাইনের দূরত্বটা একটু বাড়াবো, রাইট? তো এখানে সাপোজ আমি 9 দিলে কমে যাচ্ছে, তাহলে আমি আরও বাড়াবো। তো এভাবে যদি স্ক্রল করে বাড়াই তাহলে কিন্তু আমি ঠিকভাবে বুঝতে পারতেছি আমার কতটুকু বড় হচ্ছে, রাইট? তো আমি এটাতে এখন টিক চিহ্ন দিলাম। সম্পূর্ণ লেখার লেয়ারটাকে আমি একটু উপরে তুলে দিই। যদি আমি উপরে তুলে দিই তাহলে দেখেন যে আমার আইকনের আর লেখার একদম অ্যালাইনমেন্ট ঠিকঠাকভাবে বসে গেছে, রাইট? এখন দেখেন আমার ডিজাইনটা অনেক বেশি প্রফেশনাল মানে লাগছে, দেখতেছেন? আচ্ছা, আমরা ক্লাসটা আর লং করবো না, এখন প্রায় 2:30 বেজে গেছে, আধা ঘন্টা বেশি হয়েছে আমাদের শিডিউলের। তো আমরা চাইলে লোগোটাকে আরেকটু সুন্দর করে প্লেস করতে পারি। এখানে কিন্তু যদিও বা দুটা ইয়ে আছে, তো আমরা আপাতত ডিজাইনটা এভাবেই রাখতে পারি, বুঝতে পারছেন? আদারওয়াইজ আমরা এখানে ইনফরমেশন দিয়ে সুন্দর করে এখানে আরেকটা লোগো ব্যবহার করতে পারি, কিংবা যার নাম তার নামও ব্যবহার করতে পারি, আমরা অনেক কিছু করতে পারি এই ডিজাইনটাতে। বাট আমি সিম্পল রাখলাম, এইটুকুই। এখন আমরা কিভাবে সেভ করব, প্রিন্টের জন্য একদম পারফেক্টলি ফরম্যাট করে কীভাবে সেভ করবো সেটা দেখাচ্ছি। প্রথমে আমি ফাইলে যাব, আমাদের আর কোনো কিছু কাজ নেই, বাট আমি প্রত্যেকটা লেয়ার কিন্তু আমি সুন্দরভাবে যতটুকু সম্ভব ততটুকু আমি অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। এরপরেও যদি আপনাদের এখানে কী করতে হয়, মানে গ্রুপ করতে হয়, যেমন ধরেন টেক্সটেরগুলো একখানে রাখবেন, তারপর শেপগুলো একখানে রাখবেন, এগুলো আপনারা সুন্দর করে গ্রুপ করে নেবেন, বুঝতে পারছেন? যেমন ধরেন এখানে শেপ আছে, তো শেপ যেহেতু তিনটা শেপ একটা গ্রুপের মধ্যে নিয়ে যাবেন। শেপ উপরটা সিলেক্ট করলেন, নিচেরটা Ctrl G দিয়ে গ্রুপ করলেন, সেটার নাম দিলেন হচ্ছে কি শেপ অ্যান্ড ইমেজ, কারণ আমার এখানে ইমেজও আছে। তাহলে শেপ অ্যান্ড ইমেজ দিয়ে আমি লেয়ারটা কী করলাম, রিনেম করলাম, এন্টার দিলাম, হয়ে গেল। তারপর এটা আর এটা যেহেতু টেক্সট আছে, রাইট? এই যে আইকন আর টেক্সট, তো দুটাকে আমি যদি এক গ্রুপে নিতে চাই, একটু উপরে ড্র্যাগ করে ছেড়ে দিই, অথবা আইকনটা আমি নিচে নিয়ে আসি, তাহলে আমি আর এটা এই দুটাকে একটা গ্রুপে নিয়ে যাই, সেটাতে লিখবো হচ্ছে টেক্সট অ্যান্ড আইকন। তাহলে দেখেন আমাদের লেয়ারের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। এরপর লোগো আছে, বিজি আছে, তো বিজি আমি একটা গ্রুপে দিয়ে দিই, এটার নাম দিব বিজি, তার মানে ব্যাকগ্রাউন্ড। এরপর আমাদের যে মূল ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা এটা চাইলে ডিলিট করে দিতে পারি, আমাদের এটা দরকার নেই, বুঝতে পারছেন? দেখেন আমি সুন্দর করে কিন্তু আমাদের লেয়ারগুলো অ্যারেঞ্জ করে ফেলছি, তাই না? এখন যেই পূর্বে মনে হবে যে একজন প্রফেশনাল মানে ডিজাইনার এই ডিজাইনটা করছে, কারণ আপনাদের ডিজাইন করতে গেলে দেখেন যে এখানে টেক্সট উপরে, এখানে আইকনেরটা, শেপ মাঝখানে, এরকম অনেক ঝামেলা হয়। আপনারা একটু প্রথম থেকে এগুলো অ্যারেঞ্জ করার চেষ্টা করবেন যাতে আপনাদের লেয়ারগুলো দেখতে সুন্দর লাগে। পরে আপনি নিজেই খুঁজে পাবেন না কয়েকদিন পরে যদি আপনি ওই একই ডিজাইন ওপেন করেন। তো এখন দেখেন আমরা কিভাবে এটাকে সেট করব। প্রথমে আমি ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে এখানে সেভ এস আছে, তো আমি সেভ এসে ক্লিক করলাম। সেভ এসে ক্লিক করার পরে এখানে ফ্রন্টটা আমরা ডিজাইন করছিলাম সকালবেলা, এখন আমরা ABC একই ফোল্ডারে, লোকেশন আমাদের ছিল হচ্ছে LEDP Day 7, তারপর হচ্ছে এখানে ফন্টের নাম দেওয়া আছে। আমি জাস্ট আপাতত আপনারা যখন করবেন
মানে কোনো কিছু সেভ করতে যাবেন, তখন দেখবেন যে আপনাদের এইভাবে এই ধরনের ফরম্যাটটা সিলেক্ট করা থাকে। তো এটাতে সিলেক্ট করলে আপনি আবার নতুনভাবে এটা ওপেন করে আপনার ফটোশপটাতে আবার নতুনভাবে সব কিছু চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করা, ফন্ট চেঞ্জ করা, ইনফরমেশন চেঞ্জ করা। তাহলে পিএইচডিতে সেভ করে নেবেন যদি আপনি নতুনভাবে আবার কি করতে চান, এটাকে এডিট করতে চান। ঠিক আছে, আমি পিএইচডি একটা ভার্সন সেভ করে রাখলাম। আচ্ছা, এটা দিয়েও কিন্তু আমাদের কি করা হবে, প্রিন্ট করা যাবে চাইলে। এরপর আমি আরেকটা প্রিন্টের ফরম্যাট এখানে সেভ করে দিই। প্রথমে সেভ এসে যাওয়ার পর এখান থেকে ফরম্যাটটা আমি একটু চেঞ্জ করব। তো ফরম্যাটটা চেঞ্জ করার জন্য এখান থেকে সবচেয়ে পপুলার যেটা ফরম্যাট মানে এখন চলে সেটা হচ্ছে ডিপও অনেক হাই রেজুলেশন এরিয়া দেয় এখান থেকে ফটোশপ পিডিএফ। তো আমি ফটোশপ পিডিএফটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এরকম আসলো। ঠিক আছে, এরকম আসার পর আমি সেভে, এখানে কোনো কিছু আমি চেঞ্জ করবো না, ভালোভাবে খেয়াল করেন, কোনো কিছু চেঞ্জ না করে আমি জাস্ট এখানে কি করব, সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে আমাদের কিন্তু এরকম একটা পপ আপ দেখাতে পারে, বুঝতে পারছেন? তো এটা যদি ডোন্ট শো এগেন দেন আর কখনোই দেখাবে না, যদি না দেন এটা বারবার যতবারই সেভ করবেন ততবার দেখাবে। তো আমি এটা করলাম, ওকেতে প্রেস করলাম। প্রেস করার পরে এইরকম একটা উইন্ডো আসবে। এই উইন্ডোতে আমরা কিছু মডিফাই করব। এখানে দেখেন যে হাই কোয়ালিটি প্রিন্ট আছে। তো যেহেতু হাই কোয়ালিটি প্রিন্টের প্রিসেটটা সিলেক্ট করা আছে, আমরা এটা আর কি করলাম না, চেঞ্জ করলাম না। এখানে কোনো কিছুই আমরা চেঞ্জ করব না, জাস্ট এখানে এটা হয়তো আনচেক করা থাকতে পারে, আপনি জাস্ট এমবেড পেজ থাম্বনেলস এটাতে চেক করে দেবেন। বুঝতে পারছেন কেন চেক করতেছেন? সেগুলো বিস্তারিত আমরা যখন একদম শেষে চলে যাব প্রিন্টের কাজে তখন আস্তে আস্তে বুঝাবো। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে যদি আমি কম্প্রেশনে ক্লিক করি, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ, এটা হয়তো এটা সিলেক্ট করা থাকতে পারে আপনাদের, কিন্তু আপনারা সিলেক্ট করবেন হচ্ছে উপরের যেটা ডু নট ডাউন স্যাম্পল। ডু নট ডাউন স্যাম্পল এটা সিলেক্ট করে দেবেন। যখন সিলেক্ট করে দেবেন এখানে মানে আপনাদের ডিজাইনের একটা প্রিন্টের জন্য অনেক বেশি ভালো হবে। এটা হয়তো অন্য আরেকটা থাকতে পারে, বাট আপনি ডু নট ডাউন স্যাম্পল এটা কী করে দেবেন, সিলেক্ট করে দেবেন। এরপর আউটপুট আমরা একটু দেখি আর কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা। না, আর কোনো কিছুই চেঞ্জ করতে হবে না। এখন যদি আমি সেভ পিডিএফে ক্লিক করি তাহলে আমাদের পিডিএফটা কিন্তু আমাদের ওখানে লোকেশনে সেভ হয়ে গেল। এখন চাইলে আমরা একটা ইমেজও সেভ করতে পারি। তো ইমেজ সেভ করার জন্য ঠিক একইভাবে সেভ এস, আচ্ছা এটা এখনও কিন্তু সেভ হচ্ছে আমাদের, সেভিং 10%, যার কারণে এরকম দেখাচ্ছে। আচ্ছা, এখন যাই সেভ এস, এখানে কিন্তু আমাদের পিডিএফটা দেখাচ্ছে এখন। এরপর আমি যদি জেপিজি সেভ করি, সেভ যেটা আমরা মানে আমাদের গ্রুপে আপলোড দেওয়ার জন্য সেভ করব। ওকে, জেপিজি সেভ করলাম, এভাবে সেভ করে নিলাম। এরপরে আমরা ওয়েবের জন্য করতে পারি, এটা শেয়ার করার জন্য ইন্টারনেটে যদি শেয়ার করেন তাহলে ওয়েবের জন্য আমরা এই ফরম্যাটটা সেভ করে ফেলতে পারি। তো ম্যাক্সিমাম এখানে কোনো কিছু চেঞ্জ করলাম না, আপাতত এভাবে সেভ আমি করে নিই, বিসি জেপিজি। এরপর আমি লোকেশনে গিয়ে দেখি আমাদের কী অবস্থা হলো ফাইলগুলোর। দেখেন আমাদের বিসি ব্যাক, তাহলে আমাদের ডিজাইনটা এরকম দেখছেন। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা ফরম্যাট ছিল, সেটা হচ্ছে পিডিএফ। তো আমি পিডিএফের যদি যাই আমাদের ডিজাইনটা এরকম, বুঝতে পারছেন? এরপর আরেকটা ফরম্যাট সেভ করছি, সেটা হচ্ছে পিএসডি, যেটা আমি ফটোশপে অলরেডি ওপেন করে আছি, রাইট? তো আমি যদি এটা অফ করে দিই, সাপোজ আমি আর কোনো কিছু করলাম না, সবগুলাই কি ডকুমেন্ট বা আর্টবোর্ড এখানে অফ করে দিলাম। তো এখানে যদি আবার ক্লিক করি দেখেন যে আমার ঠিক যেভাবে আমি রেখেছি সেইভাবে ওপেন হলো। বুঝতে পারছেন? এটা হচ্ছে পিডিএফ, আমি আবার এডিট করতে পারি, চাইলে এখান থেকে কোনো কিছু বাদ দিয়ে দিতে পারি, বা আমার নিজের মতো করে এখানে আমি কালার টালার সব কিছু চেঞ্জ করতে পারি। এরপর যেটা আমি নেটের জন্য করলাম এটা হচ্ছে এরকম। তো আমাদের এইটুকুই ছিল বিজনেস কার্ড, প্রফেশনাল বিজনেস কার্ড কীভাবে ডিজাইন করবেন, এবং বেসিক থেকে আমি শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে।